স্টার্ট করলাম। ভাই, বলছিলাম যে গত ক্লাসে কি রাইটিং এর ব্যাপারে ইন ডিটেলস কথা হয়েছে, মানে রাইটিং এর ওভারঅল আলোচনা হয়েছিল গত ক্লাসে এবং প্যারাফ্রেজিং নিয়ে আলোচনা হয়েছে। আমি ম্যাকারের যে এই বইটার শুরুর দিকের এই অংশটা আমরা গ্রাফের টাইপ নিয়ে আলোচনা করেছি। গ্রাফের এগুলো নিয়ে আবার আজকেও ইন ডিটেল আলোচনা হবে। তার আগে বলি যে গ্রাফের যে ভোকাবুলারি গুলো এগুলো মুখস্থ করতে হবে। আমি গত ক্লাসে এই ভোকাবুলারি গুলো ইন ডিটেল আলোচনা করেছিলাম। কখন নাউন ফর্মের সাথে অ্যাডজেক্টিভ ফর্ম যায়, আবার হচ্ছে ভার্বের সাথে অ্যাডভার্ব ফর্ম যায়, এটা নিয়ে আলোচনা করেছিলাম। এই সমস্ত কিছু আলোচনা করেছিলাম ভোকাবুলারি গুলো। আরেকটা জিনিস আলোচনা করেছিলাম, আরেকটা পিডিএফ অফ করে দিয়েছি। এই বইটা তো সবার কাছে আছে, সবাইকে দিয়ে দিয়েছি। এই যে টাস্ক ওয়ান এর এখানে আমি কিছু এক্সট্রা দিয়েছি, ভোকাবুলারিজ দিয়েছি, বিশেষ করে এটা প্যারাফ্রেজিং এর জন্য। ম্যাকারের যেটা সেটাও তো প্যারাফ্রেজিং এর জন্যই, এখানে তো সবই আছে। কিন্তু এর এক্সট্রা এটা আমি পড়াশোনা করার সময় তখন টের পাইছি যে না, আসলে এতটুকু কম জানলে হবে না। এখানে আরো অনেকগুলো দিয়েছি, কখন কোনটা আসলে কোনটা লিখবো সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমরা টাস্ক ওয়ান এর আলোচনায় আসি। আমি বলেছিলাম যে রাইটিং এ মার্ক দেওয়া হয় চারটা বিষয়ের উপর ভিত্তি করে। ফার্স্ট অফ অল হচ্ছে টাস্ক রেসপন্স অথবা টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট মানে হচ্ছে কোশ্চেনে যা চাওয়া হয়েছে সেইটার অ্যান্সারটা এক্সামিনার পেলো কিনা আপনার লেখার মধ্যে, অথবা এক্সামিনার যা জানতে চায় এটা আমি এটা পক্ষেও কথা বলতে পারি, বিপক্ষেও কথা বলতে পারি, এটা আমি আমার অপিনিয়ন শেয়ার করতে পারি। নট নেসেসারিলি এটা এক্সপার্টের মতো কথা হতে হবে। কারণ আইএলটিএস এর কোশ্চেন্স গুলো জেনারেলাইজড কোশ্চেন্স, এবং এটা এমন না যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকেই হবে অথবা আর্টস অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেই হবে। ইভেন একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোশ্চেনও যদি হয়, আর্টস অথবা কমার্সের স্টুডেন্টস যদি ওই এক্সামের ওই কোশ্চেনটাকে ফেস করে, তো তাকে ওই সাইন্টিফিকলি ওইটা ডিসক্রাইব করতে হবে না। সে ইন জেনারেল কি বুঝে সেইভাবে আলোচনা করবে। এক্সামিনার এখানে সত্য মিথ্যা যাচাই করতে আসে নাই। এক্সামিনার শুধু এটা দেখতে আসছে আমি যা মনের ভাব প্রকাশ করতেছি সেটার মধ্যে ভুল ত্রুটি আছে কিনা, গ্রামাটিক্যাল ভুল ত্রুটি আছে কিনা, আমি কত রকমের গ্রামার ইউজ করেছি লেখার মধ্যে, তারপরে কত রকমের ওয়ার্ডস ব্যবহার করেছি, অ্যাডভান্স ওয়ার্ডস ব্যবহার করেছি কিনা, তারপরে আমি যে কথাটাই লিখি সেটা আবার যখন ওই রিলেটেড কথা যখন বলি আমি সেম টাইপের ওয়ার্ড ইউজ করতেছি কিনা, নাকি সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করে করে আমার মতামতটা প্রকাশ করছি। এই সব কিছু ওরা দেখে, মানে আমার লেখার যোগ্যতাটা কত সেগুলো দেখে। আমি ওখানে মিথ্যা কথা লিখি আর সত্য কথাই লিখি, ওটা ডাজন্ট ম্যাটার। তাও যেহেতু মানুষের মধ্যে বায়াসনেস কাজ করে। এখন আপনি যখন লিখবেন সবসময় চেষ্টা করবেন পজিটিভলি লিখতে। মানে কোনো একটা ইস্যু নিয়ে যদি কথা হয়, ধরেন একটা ট্রাফিক জ্যাম নিয়ে আমার একটা এসে আসলো, ট্রাফিক জ্যামকে আমি তো ভালো বলতে পারি না, আমার যতই মতামত থাকুক ওটা অবশ্যই খারাপ। সো আমি যতই নিজের মতামত প্রকাশের স্বাধীনতা এখানে থাকুক, আমাকে চেষ্টা করতে হবে পজিটিভলি লিখতে। মানে যেটা আসলেই, মানে চেষ্টা করবো ফ্যাক্ট যেটা আমার বজায় রাখার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রেই এরকম হবে যে, যেমন হতে পারে যে ওয়ার্কিং আওয়ার যদি বাড়ানো হয় এটা কি ভালো না খারাপ, এই টাইপের মতামত যদি হয়, তখন কিন্তু মানুষের এক এক রকমের এক এক মতামত হতেই পারে। অনেকে বলতে পারে যে ওয়ার্কিং আওয়ার বাড়ানোর কারণে যে এমপ্লয়িরা তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখতে পারে না, এতে তার ফ্যামিলি লাইফটা খারাপ হয়ে যায়। আবার অনেকে এটা বলতে পারে যে না, ওয়ার্কিং আওয়ার বাড়ালে হয়তো প্রোডাক্টিভিটি বাড়তে পারে, অথবা অফিস আওয়ারটা বাড়ানোর কারণে প্রফিটটা বেশি হতে পারে, এরকম বলতে পারে। এখানে এরা এই টাইপের জিনিসগুলোতে মতামতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা আমাদের করতে হবে। ওটা এস এর ক্ষেত্রে। আর গ্রাফের ক্ষেত্রে তো আপনার সামনে, গ্রাফ মানে টাস্ক ওয়ান এর সামনে কোশ্চেনের মধ্যে সমস্ত ইনফরমেশন থাকবে। তো ওই ইনফরমেশন গুলোকেই আমাদের জাস্ট ডিসক্রাইব করতে হয়।
গ্রাফের ক্ষেত্রে এত চিন্তা ভাবনার কিছু নাই, খালি আমাদের দেখতে হবে যে মেইন ফিচার পয়েন্ট গুলো কি কি, সেই ফিচার পয়েন্ট গুলো আমি সুন্দরভাবে দিতে পারছি কিনা। আমার সব কিছু ডিসক্রাইব করার কোনো দরকার নেই, যতটুকু দরকার ততটুকু। হ্যাঁ, তো গ্রাফ বা টাস্ক ওয়ানে আমি গত ক্লাসে বলেছিলাম যে টাস্ক ওয়ানে ওভারভিউটা সবসময় আগে লিখবেন, ইন্ট্রোডাকশনের ঠিক পরেই ওভারভিউটা লিখবেন। যদিও আপনার এই দেখেন ম্যাকারের বইতে যদি আমি দেখি, হ্যাঁ, ম্যাকারের বইতেও গ্রাফের যে রুলসটা ওরা দিয়েছে, আহ, এই যে হাউ টু রাইট আ গ্রাফ, ফার্স্ট ইন্ট্রোডাকশন লিখতে হয়। ইউ নিড অনলি ওয়ান অর টু সেন্টেন্সেস ডেসক্রাইব দ্য ফলোইং, মানে এই যে কোয়েশ্চেনটা সেটাকে ডিসক্রাইব করার জন্য অনলি ওয়ান অর টু সেন্টেন্স লাগবে ইন্ট্রোডাকশনে। যেটা সহজ সিস্টেম হচ্ছে কোয়েশ্চেনটাকে জাস্ট প্যারাফ্রেজ করে দেওয়া, এবং গ্রাফে কোনো যদি কি বলবো, গ্রাফে যদি কোনো ইউনিট থাকে সেই ইউনিটটাকে মেনশন করে দেওয়া। শুধু কোশ্চেনটাই না, গ্রাফের মধ্যে কোনো লেখা যদি থাকে সেটাকে জাস্ট বলে দেওয়া, এটাই ইন্ট্রোডাকশনের কাজ। এখানে কোনো ফিচার নিয়ে আলোচনা হবে না। যেমন দেখি, the type of graph you are describing, the title of the graph, মানে কি কি জিনিসগুলো থাকবে, type of graph, title of the graph, date of the graph and scale, এই চারটা বিষয়। মানে কোন গ্রাফ, এটা পাই চার্ট নাকি বার গ্রাফ নাকি লাইন গ্রাফ নাকি ম্যাপ নাকি প্রসেস ডায়াগ্রাম, যে কোনো কিছু হতে পারে, ওইটাকে মেনশন করা। হ্যাঁ, তারপরে হচ্ছে এটার টাইটেলটা, মানে যে কোশ্চেনটা আসছে সেটাকে প্যারাফ্রেজ করে দেওয়া। হুবহু লিখবো না, আমরা প্যারাফ্রেজ করবো। প্যারাফ্রেজ করার জন্য কি করতে হবে সেটা এই ম্যাকারের বইয়ের মধ্যেই যে ভোকাবুলারিজ গুলো আছে সেখান থেকে দেখবেন, আর হচ্ছে এই আমার যে নোটটা আছে সেটা থেকে দেখবেন। আচ্ছা, এরপরে কি ডেট অফ দ্য গ্রাফ, মানে কোনো কিছু ট্রেন্ড দেখাচ্ছে, ধরেন 1971 সালে পপুলেশন আর হচ্ছে বর্তমান 2025 সালে পপুলেশন, মাঝখানে ধরেন 5 বছর করে ডিভাইড করে একটা ট্রেন্ড দেখালো যে পপুলেশন কিভাবে ইনক্রিজ করতেছে, মাথা পিছু আয় কমতেছে, এরকম বিভিন্ন ট্রেন্ড দেখালো। এই যে ডেট গুলা মেনশন করা, এন্ড স্কেল, কোনো ইউনিট যদি ব্যবহার করে, এটা ধরেন মিলিয়ন্স অফ ডলার হতে পারে, তারপর কেজি হতে পারে, বিভিন্ন টাইপের ইউনিট হতে পারে, সেই ইউনিট গুলাকে মেনশন করা। ইউ নিড নট টু হ্যাভ অল দ্য ইনফরমেশন, বাট ইউ শুড রিপোর্ট হোয়াট ইউ হ্যাভ, মানে আমার যা আছে, আমি কোশ্চেনে যা দেখতেছি সেটার বিষয়ে একটা জাস্ট রিপোর্ট করবো, জাস্ট আমি এইটা দেখতেছি, একটা পাই চার্ট দেখতেছি যেটা কিনা হতে পারে পপুলেশনের ইনক্রিজ নিয়ে কথা বলতেছে, এরকম কথা, কিন্তু ভিতরের ইনফরমেশন নিয়ে আমি ইন্ট্রোডাকশনে কোনো কথা বলবো না। ইনফরমেশনের কথা যাবে বডিতে এবং এন্ডিং এ। এন্ডিং বলতে ওভারভিউ, ওভারভিউ মানে আমি ওভারঅল যেটা দেখতেছি এবং এর মধ্যে মেইন যে ফিচারটা দেখতেছি গ্রাফের মধ্যে, সেটা হচ্ছে এন্ডিং এ লিখে অথবা ওভারভিউতে লেখে। যদিও এখানে এটা আছে যে ইন্ট্রোডাকশন দেন বডি প্যারাগ্রাফ দেন হচ্ছে এন্ডিং, এন্ডিং বলতে ওভারভিউ, যদিও এইভাবে লেখা, কিন্তু আপনি সবসময় ওভারভিউ আগে লিখবেন, কারণ ওভারভিউ কখনো কনক্লুশন না, ওভারভিউ কনক্লুশন না। এস এর ক্ষেত্রে কনক্লুশন থাকে, এস এতে আপনি যা ইচ্ছা যা যা লিখেছেন সেটা একটা কনক্লুশন লিখতে হয়, সেটা অবশ্যই শেষে আসতে হবে, কিন্তু গ্রাফের ক্ষেত্রে কোনো কনক্লুশন নাই, কারণ আপনি যা দেখতেছেন তাই ডেসক্রাইব করতেছেন। আপনি যা দেখতেছেন তাই ডেসক্রাইব করতেছেন। সো গ্রাফের ক্ষেত্রে কোনো কনক্লুশন যেহেতু নাই, তাই ওভারভিউ আমি চাইলে আগে লিখতে পারি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো মার্কস কাটবে না। আমি গ্রাফ বলেছি যে গ্রাফে মার্কস ইন্ট্রোডাকশন অ্যান্ড ওভারভিউ অ্যান্ড হচ্ছে বডি, তিনটার উপরে ডিপেন্ড করে। আপনি ধরেন এসে তো আগে লিখবেন, আমি বলেছি, তো এসে আগে লেখার পরে হতে পারে আপনার হাতে সময় কম থাকতে পারে। ধরেন আমার আমার সময় আমি যখন লিখেছিলাম আমার রাইটিং এ, তখন আমার 45 মিনিটস লেগেছে পুরা এসে লিখে শেষ করতে, কারণ আমি জানি যে এসে সব থেকে বেশি মার্কস পেয়ার করে। আহ, 2/3 মার্কস আছে এস এর মধ্যে আর 1/3 মার্কস আছে গ্রাফের মধ্যে। 2/3 যদি আমি ভালো লিখতে পারি, ভালো মার্কস উঠাতে পারি, 2/3 মানে 6 ব্যান্ড, 6 ব্যান্ডের মধ্যে আমি ধরেন 5 পেয়ে গেলাম, আর এখন ওখানে 3 ব্যান্ডের মধ্যে আমি 2 পাইলাম, তাও কিন্তু আমার 5 and 2 মিলে 7 হয়ে যায়। হ্যাঁ, তো এর সাথে 5 ব্যান্ড উঠানোর জন্য যদি খুব ভালো লিখতে পারে সব থেকে ভালো। এখন আপনি গ্রাফে ভালো সময় দিলেন, গ্রাফে
ভালো সময় দিয়ে খুব ভালো করে লিখলেন, এখন 3 এর মধ্যে 3 এর মধ্যে আপনাকে 2.5 দিল। আর এসে তখন আপনি কম সময় পাইলেন, অথবা এসের জন্য এসে ভালো করে হয়তো লিখতে পারলেন না, গ্রাফে বেশি সময় দিয়ে সুন্দর করে লিখতে যে এসে ঠিকঠাক তেমন লিখতে পারলেন না, আপনি ধরেন পাইলেন 4.5। তাহলে এখন ওখানে 4.5 আর ওখানে হচ্ছে ইয়া পেয়েও কিন্তু আপনি কম পাচ্ছেন। আবার ধরেন 4 পেয়ে গেলেন, এসেতে শুধু 4 পেয়ে গেলেন, তখন কিন্তু 4 আর ওখানে 2.5 নিয়ে 6.5 আসছে। অথচ এসেতে আপনি ভালো করে লিখে যদি ভালো ব্যান্ড বের করে নিয়ে আসতে পারেন, 6 এর মধ্যে 5 নিয়ে আসতে পারেন, গ্রাফে তখন 2 পাইলেও কোনো সমস্যা নেই। আর গ্রাফে 2 সহজে পেয়ে যাবেন যদি ইন্ট্রোডাকশন যেভাবে বলি সেভাবে লেখেন, এবং ওভারভিউটা যেভাবে বলি সেভাবে লেখেন। তো তারপরে আপনি বডিটা একদম যেন তেন ভাবে লিখে দিলেও, যেহেতু বডি আছে আপনার, যেহেতু বডি আপনি যেন তেন ভাবে লিখে দিয়েছেন, সময় ছিল না হয়তো, হ্যাঁ, তখন কিন্তু আপনার ওই 3 এর মধ্যে 2 তো দিবেই, কারণ ইন্ট্রোডাকশন আর ওভারভিউ ভালো হয়েছে লেখা। এজন্য ও ইন্ট্রোডাকশন আর ওভারভিউকে খুব গুরুত্বের সাথে ভালো করে লিখতে হবে। এটা যখন ভালো করে লেখা হয়ে যাবে, তখন আপনি বডিটা যেন তেন করে লিখে দিতে পারবেন। আর সময় থাকলে তো ভালো, তখন বডিও ভালো করে লিখলেন। এই জন্য আপনি চেষ্টা করবেন যে 35 মিনিটের মধ্যে এসে লেখা শেষ করতে, এবং গ্রাফ 15 মিনিট বা হচ্ছে 18 মিনিটে শেষ করতে, যাতে রিভিশন দেওয়ার সময় থাকে। মানে স্পেলিং মিস্টেকে মার্ক কাটবে, তারপর হচ্ছে কোনো গ্রামাটিক্যাল এরর থাকলে মার্ক কাটবে, পাঞ্চুয়েশন মার্কস যদি উল্টাপাল্টা হয় তখনও মার্কস কাটবে। সো পাঞ্চুয়েশন মার্কস গুলো খেয়াল করবেন। আমি তো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের যে ক্লাসের মধ্যে সুন্দর করে পাঞ্চুয়েশন মার্কস কিভাবে করতে হয় সেটা দেখাইছি, ওইটাকে ফলো করে লিখবেন। আচ্ছা, ইন্ট্রোডাকশন বুঝলাম, এরপর হচ্ছে আমার এন্ডিং এ কি থাকবে। এন্ডিং এ থাকবে হচ্ছে ইউ নিড নট রাইট আ লং অ্যান্ড অ্যানালিটিক্যাল কনক্লুশন। কনক্লুশন ওরা বলছে কিন্তু এটা কনক্লুশন না। ওভারভিউ মানে হচ্ছে মেইন ফিচার, অ্যানালিটিক্যাল ফিচার ওখানে থাকবে না। হ্যাঁ, মানে কোনো ইনফরমেশন বলতে বোঝাচ্ছে যে আহ, কোনো ধরেন ডেটা, কোনো পার্সেন্টেজ, হ্যাঁ, এরকম কোনো ডেটা আমরা ওভারভিউর মধ্যে আনবো না, জাস্ট ওভারঅল একটা কথা বলবো। এটা আমি একটু পরে যখন গ্রাফ ডিটেইল আলোচনা করব, একটা গ্রাফ পরে পরে, তখন বুঝে যাবেন। আচ্ছা, দ্য ইন্ট্রোডাকশন এন্ড দ্য এন্ডিং শুড বি মোর অর লেস দ্য সেম। ইন্ট্রোডাকশন আর এন্ডিং মোটামুটি সেম থাকে, কাছাকাছি থাকে। ইন্ট্রোডাকশনের মধ্যে অনেক সময় আমরা মেইন ফিচার নিয়ে আসি, কিন্তু মেইন ফিচারটা ইন্ট্রোডাকশন আনাটা জরুরি না, কিন্তু এন্ডিং এর মধ্যে মেইন ফিচার আনা জরুরি। আচ্ছা, এরপর বডি প্যারাগ্রাফে কি থাকবে? বডি প্যারাগ্রাফ হবে what you need to do to describe factually the graph। মানে এইখানে factually the graph, এটা মানে গ্রাফের মেইন যে ইনফরমেশন গুলো নিয়ে আলোচনা করা, এইটাই হচ্ছে মেইন ডেসক্রিপশন। নো স্পেশালাইজড নলেজ অফ ইয়োর ওন ইজ নিডেড নর ইয়োর অপিনিয়ন। গ্রাফের ক্ষেত্রে কোনো স্পেশালাইজড নলেজের দরকার নেই, আবার অপিনিয়ন দেওয়ারও কোনো দরকার নেই, কারণ গ্রাফে তো আপনার সামনে ইনফরমেশন দেওয়াই, আপনি জাস্ট দেখে দেখে ডেসক্রাইব করছেন, আর কিছু না। আর গ্রাফ ডেসক্রিপশনের সময় কোহেরেন্স এন্ড কোহেশনটা অনেক খুব গুরুত্বপূর্ণ, মানে লেখার মধ্যে ধারাবাহিকতাটা রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। আহ, কারণ কারণ আমি জাস্ট যেহেতু খালি ডেটা 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 এন্ড ডেটা, এটা যতই আমি খালি ডেটা ডেটা লিখে গেলাম, তখন দেখুন এটা বোরিং হয়ে গেছে। সব ডেটা আমার বলার দরকার নেই, আমার গ্রাফের মেইন মেইন ফিচার যেগুলো থাকবে সেগুলো আমরা আইটারেট করব, দেন হচ্ছে ওগুলোকে কোহেসিভ যে কোহেসিভ ডিভাইস বলতে আমি যে বলেছি কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স সেন্টেন্সের যে লিঙ্কার্স গুলো, সেগুলাকে প্রপারলি ইউজ করে একটা ধারাবাহিকতা রক্ষা করা লেখার মধ্যে, যাতে বোরিং না হয়ে যায়। আচ্ছা, ইউ ডোন্ট নিড টু অ্যানালাইজ দ্য ডেটা। ওই ডেটাকে অ্যানালাইজ করার কোনো দরকার নেই, জাস্ট যে ডেটা আছে সেটা খালি বলে দেবো যে এই আমি দেখছি এটা বাড়ছে, এটা কমছে, শেষ। ফর এক্সাম্পল, ইউ নিড নট গিভ টু রিজন ফর হোয়াই ফিগার্স আর হাই অর লো। যেমন আমি যদি বলি 1971 থেকে 2025 সাল পর্যন্ত জনসংখ্যা প্রায় 3 গুণ হয়ে গেছে, আমি জাস্ট এইটুকুই বললাম, কেন 3 গুণ হলো এটা আমার বলার কোনো দরকার নেই। ঠিক আছে, এরকম আর কি। Sometimes when there is more than one graph, there is relationships between the two। যদি ওই যে বলেছিলাম গত ক্লাসে যে টেবিলের সাথে লাইন গ্রাফ আসতে পারে, আবার লাইন গ্রাফের সাথে পাই চার্ট আসতে পারে, এরকম মিক্সচার আসতে পারে, অথবা একাধিক পাই চার্ট আসতে পারে, একাধিক বার চার্ট আসতে পারে।
এরকম যদি হয় তখন রিলেশনশিপ থাকতে পারে, সেগুলা হয়তো আমাদের কম্প্যারিজন করতে হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, so and you can bring in তার মানে some ভাইয়া comparison. হ্যাঁ, আমরা ডেটা প্রেজেন্ট করব, কিন্তু ডেটার কি কারণ এটা উল্লেখ করব হ্যাঁ, না। এটা উল্লেখ করার কোনো দরকার নেই। আমাদেরকে জাস্ট গ্রাফ ডেসক্রাইব করতে বলছে, আমি গ্রাফে যা দেখতেছি তাই বলতেছি, আর কিছু না। এটা আমাদের রিসার্চ বা আমাদের থিসিস পেপার না, যেখানে ওখানে গ্রাফ দেখে দেখে আমাদের ডেসক্রাইব করতে হবে। আমাদের রেজাল্ট কেউ জানতে চায়নি, রেজাল্ট ওখানে দেওয়া আছে অলরেডি, ওইটাই জাস্ট আমরা ডেসক্রাইব করব। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো আহ, তো গ্রাফের ক্ষেত্রে আমরা এইটাই বললাম যে ইন্ট্রোডাকশন আগে লিখবো, তারপর ওভারভিউ লিখবো, মানে ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করা, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। তো এটা হচ্ছে সহজ সিস্টেম আর কি। ওভারভিউতে কি ফিচার্স গুলো আনা, এবং ওভারঅল ওয়ার্ডটা লিখে দেন লেখা। হ্যাঁ, যখন আপনি ওভারঅল লিখবেন, তারপর কমা দিবেন, তারপর হচ্ছে আপনি এই ওভারভিউটা লিখবেন, তখন এক্সামিনার বুঝবে যে এই প্যাসেজটা হচ্ছে আপনার ওভারভিউ। সো ওভারঅল কমা, তারপর ওইখানে ধরেন 2 থেকে 3 লাইনের মধ্যে লিখে শেষ করবে, তারপর আর কিছু না। এরপরে 2টা বডি প্যারাগ্রাফ হতে পারে অথবা একটা বডি প্যারাগ্রাফ হতে পারে। আহ, একটা টাইপের জাস্ট গ্রাফ আছে, যেটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। কোনো কিছুর ম্যানুফ্যাকচারিং, কোনো কোনো প্রাণীর লাইফ সাইকেল, অথবা কোনো কাজ, যেটা একটা আহ, মানে একটা প্রসেস আর কি, কোনো একটা বিষয় বা কোনো মেশিনের কাজ, কার্যক্রম বা কোনো কিছুর একটা প্রসেস, এইটার একটা ডায়াগ্রাম যদি থাকে, অথবা কোনো অবজেক্টকে ডেসক্রাইব করতে বললো, হ্যাঁ, এটা খুবই কম আসে। প্রসেস ডায়াগ্রামও খুবই কম আসে, কিন্তু শিখতে হবে। এই টাইপের প্যারাগ্রাফ যখন আসে, প্রসেস ডায়াগ্রাম, তখন 2টা জিনিস মাথায় রাখতে হয়। এটা খুব এটা জাস্ট এটার ক্ষেত্রে খালি বলি, প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে আমাকে প্যাসিভ সেন্টেন্সে লিখতে হবে। আমরা যখন প্র্যাকটিক্যাল খাতা লিখি, ইসমাইল তো প্র্যাকটিক্যাল খাতা লেখো, তো যখন প্র্যাকটিক্যাল খাতা লেখো তখন প্যাসিভ সেন্টেন্সে লিখতে হয়। মানে আমি যে কাজটা করলাম, আমি যে এক্সপেরিমেন্টটা করলাম, সেটা তো অলরেডি ডান। সো ওইটাকে যখন ডেসক্রাইব করি তখন আমরা প্যাসিভ সেন্টেন্সে লিখি। হ্যাঁ, তো প্রসেস ডায়াগ্রামটাও সেম। ওটা একটা, আমরা দেখতেছি ধরেন যে ম্যানুফ্যাকচারিং অফ গোট মিল্ক সোপ, ধরলাম যে ছাগলের দুধ দিয়ে তৈরি সাবান কিভাবে তৈরি হয়, এইটার একটা প্রসিজার হয়তো দেখতেছি। সো এটা তো হয়ে গেছে, আমি দেখলাম যে এইটা এই স্টেজ এই স্টেজ এই স্টেজ এগুলো হইলো, এটা হচ্ছে প্রসেস ডায়াগ্রামে দেখাবে। সো এটা যেহেতু একটা কার্যক্রম হয়ে গেছে, সো এইটাকে যখন আমরা লিখবো তখন সবসময় প্যাসিভ সেন্টেন্সে লিখবো, অনলি ফর প্রসেস ডায়াগ্রাম। এটার ক্ষেত্রে আমাদের সবসময় প্যাসিভ সেন্টেন্সে লিখতে হবে। আর অন্যান্য যত গ্রাফ আসুক, ওটা অ্যাক্টিভ প্যাসিভ মিলাই ঝিলে আমরা লিখতে পারবো, এটা কোনো সমস্যা না। কিন্তু প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা প্যাসিভ সেন্টেন্সে লিখবো। আর সেকেন্ডলি হচ্ছে প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে একটা প্যারাগ্রাফ লিখবো। আমি যেমন এখানে লিখেছি 2টা বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ এ, বডি প্যারাগ্রাফ 2, এ অ্যান্ড বি। ওইটার ক্ষেত্রে শুধু জাস্ট একটা বডি প্যারাগ্রাফ হবে। আর সেই ক্ষেত্রে বডি প্যারাগ্রাফ মানে ওই একটা বডি প্যারাগ্রাফের মধ্যে ফুল প্রসেসটা ডেসক্রাইব করতে হয়। আচ্ছা, আর বাকি সমস্ত গ্রাফ আমরা 2টা আলাদা আলাদা বডি প্যারাগ্রাফ করব। 2টা আলাদা বডি প্যারাগ্রাফ করলে ভালো, মার্কসটা বেশি পাওয়া যায়। কিন্তু এটা ম্যান্ডেটরি না যে আমি সমস্ত গ্রাফের জন্য 2টা করে বডি প্যারাগ্রাফ করব, এটা ম্যান্ডেটরি না। একটা বডি প্যারাগ্রাফ থাকতেই হবে। আমি একটার মধ্যে ডেসক্রাইব করলে অন্যরকম হয় কি, ওই একসাথে অনেক ডেটা থাকে, তো তখন মানে এটা আসলে আহ, কি বলে, ওই যে বোরিং হয়ে যায়। আর কোহেসিভ ডিভাইস যদি ঠিকমতো ব্যবহার না হয় এক বডি প্যারাগ্রাফের ভিতরে, তখনও বেশি খারাপ লাগে দেখতে, মনে হয় যে কি মানে লেখার যোগ্যতা নাই, এরকম যোগ্যতা হয়নি তার মনে হয়। মানে কোহেসিভ ডিভাইস না ব্যবহার করলে সমস্যা হয় তখন। এই জন্য 2টা আলাদা বডি প্যারাগ্রাফ করে দিই আমরা। তখন বডি প্যারাগ্রাফ এর মধ্যে মেইন কম্প্যারিজনস, কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট, কি ফিচার্স যেগুলো মেইনলি, সেগুলো আমরা বডি প্যারাগ্রাফ এর মধ্যে রাখি। আর বডি প্যারাগ্রাফ বি এর মধ্যে আদার্স কোনো যদি ইম্পর্টেন্ট কম্প্যারিজনস থাকে সেগুলো দেই। আর যেগুলো একদম মাইনর কম্প্যারিজনস,
মাইনর চেঞ্জেস যদি আমরা দেখি ওগুলো নিয়ে আমরা আলোচনাই করব না, কারণ আমি বলেছি গ্রাফ তো 150 থেকে হচ্ছে 180 ওয়ার্ডস এর মধ্যে লিখে শেষ করতে হবে, কারণ আমাদের তো 20 মিনিট সময়। আর গ্রাফের যদি আমি এসে আগে লিখে ফেলি তখন দেখা যায় যে 20 মিনিট সময় থাকে না। আহ, আহ, বললাম 20 মিনিটের সময় আছে, কিন্তু তাও আমি কিন্তু শেষ করতে হলে প্রপারলি আমার কিন্তু আহ, বেশি ওয়ার্ড লেখা যাবে না, আবার বেশি লিখলেও সমস্যা, ওইটাও বিরক্তিকর লাগবে এক্সামিনারের কাছে। যেহেতু মিনিমাম ওয়ার্ড লিমিট হচ্ছে 100, মানে 150, মানে 150 ওয়ার্ডের নিচে লিখলে আবার টাস্ক রেসপন্সে মার্কস কম আসে। তো 150 ওয়ার্ডের মধ্যে তো লিখতেই হবে, আবার 180 ওয়ার্ড ক্রস করতেও আমি নিষেধ করবো। 180 ওয়ার্ড ক্রস করলে আবার সমস্যা হচ্ছে ওই যে সময় বেশি নষ্ট হবে, আর অপ্রয়োজনীয় কথা চলে আসবে লেখার মধ্যে, এটা আসলে আলটিমেটলি ভালো কোনো রেজাল্ট আনবে না। আচ্ছা, একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। হ্যাঁ। ওভারভিউ যেটা আর কি, সেটা কি ইন্ট্রোডাকশনের পরে লিখতে হবে নাকি বডি পরে লিখতে হবে? বডি প্যারাগ্রাফ ওভারভিউ গুলোর পরে? ওভারভিউ কনক্লুশন না। ওভারভিউ যে কনক্লুশন হতো তাহলে অবশ্যই শেষে লিখতে হতো। ওভারভিউটা হচ্ছে কি ফিচারটাকে নিয়ে আলোচনা করা, মানে জাস্ট কি ফিচারটাকে বলবো, কিন্তু কোনো ডেটা আমরা ওখানে আনবো না, কোনো পার্সেন্টেজ না, কোনো নাম্বার না, হ্যাঁ কিছু আনবো না। জাস্ট এই জন্য ওভারভিউটাকে আমি আগে লিখলে কোনো সমস্যা নেই, যেহেতু ইন্ট্রোডাকশন অ্যান্ড ওভারভিউ খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশন আর ওভারভিউ প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট। এই জন্য গ্রাফ যেহেতু আমি পরে লিখি, আমার সময়, আমি ধরেন আমি 15 মিনিট পেয়ে গেলাম, আমার হয়তো এসে লিখতে অনেক সময় লাগলো, এখন আমি ইন্ট্রোডাকশন অ্যান্ড বডি লিখতে লিখতে আমি সময় শেষ হয়ে গেল, আমি আর ওভারভিউ লিখতে পারলাম না। আমি আসলে তখন 3-এর মধ্যে 1.5ও পাবো না, হয়তো সর্বোচ্চ গেলে 1.5 পাবো, কিন্তু ওভারভিউটা লিখলে আমি কিন্তু ওখানে 1.5-এর জায়গায় 2 পেয়ে যেতাম। বডি প্যারাগ্রাফটা আমি উল্টাপাল্টা লিখে দিলেও তখন তেমন সমস্যা হতো না, 2 পেয়ে যেতাম যদি আমার ইন্ট্রোডাকশন ওভারভিউটা ঠিক থাকতো। আমি আমি ধরেন গ্রাফ থেকে আমি ইনফরমেশন দেখে বুঝি নাই যে আসলে কি বলছে, মেইন ফিচার গুলা কি এটা বুঝি নাই, কিন্তু ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউটা লেখার কারণে এবং আমি আমি উল্টাপাল্টা বোঝার পরেও আমি যদি আহ, কোনো মতে গ্রামার ঠিক করে লিখে আসি, তাও আমার আহ, ওই যে টাস্ক রেসপন্সে অত মার্কস পাবো না, কিন্তু লেক্সিক্যাল রিসোর্স, তারপর গ্রামাটিক্যাল রেজন একিউরেসি, কোহেরেন্স এন্ড কোহেশন, এগুলাতে মার্কস পেয়ে যাবো। তখন আমার ওভারঅল গ্রাফের মধ্যে 3-এর মধ্যে 2 পেয়ে যাবে। এই কারণে ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউটাকে আমরা আগে লিখবো, লেখার পরে তারপর বডি প্যারাগ্রাফ লিখবো। আচ্ছা, এটা একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এটা কিরণপ্রীত কর্মকার নিজে করছে, বলছেন আর কি যে আমরা যে ডেটা টাইপের যে ইয়াগুলো হয়, টাস্ক, মানে টাস্ক মানে যে ডেটা টাইপের হয়, মানে গ্রাফ, চার্ট, টেবিল যেগুলো, এগুলা সাধারণত বেশি আসে। উনি প্রিভিয়াস কোশ্চেন গুলোকে অ্যানালিসিস করে দেখেছে, 86% ক্ষেত্রে এটা বেশি আসে। আর ডায়াগ্রাম, প্রসেস, প্ল্যান, ম্যাপ, লেআউট, এগুলা হচ্ছে 14% টাইম আসে। তো আমরা যখন ডেটা রিলেটেড কাজ করব তখন আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে এই টাইপের ওয়ার্ড গুলোকে আনবো। শোস, দ্য লাইন গ্রাফ শোস, তারপর কোন একটা বিষয়, দ্য লাইন গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট, এরকম টাইপের লিখবো। আর যখন ডায়াগ্রাম টাইপের কোনো কিছু লিখবো তখন আমরা মানে ইলাস্ট্রেশন টাইপের যেখানে থাকবে, কোনো ছবি টবি থাকবে, ডায়াগ্রাম মানে তো ছবি টাইপের কিছু থাকবে চোখের সামনে, তো তখন আমরা লিখবো যে ধরেন ম্যাপ আসলো, দ্য ম্যাপ প্রেজেন্টস, অথবা দ্য ম্যাপ ডেমনস্ট্রেটস, দ্য ম্যাপ ডিসপ্লেস, অথবা দ্য ম্যাপ ইলাস্ট্রেটস, এই ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো এই কারণে আমি এটা লিখলাম যে ডায়াগ্রাম, প্রসেস, প্ল্যান, ম্যাপ অর লেআউট, এগুলো যদি থাকে যেগুলো ইলাস্ট্রেশন টাইপের, সেগুলোর ক্ষেত্রে আমরা এই টাইপের ওয়ার্ড ব্যবহার করব এগুলো। আর যদি ডেটা টাইপ হয় দেন শোস অথবা গিভ ইনফরমেশন অ্যাবাউট, gives information about, এগুলো। আচ্ছা, আর যখন ডেটা থাকে, ডেটার কোনো ইউনিট থাকে, ধরেন ডলারে অথবা হচ্ছে কিলোমিটার, এরকম বিভিন্ন ইউনিট থাকবে, তখন আমরা ইউনিটস আর মেজার্ড ইন, এই কথাটা নিয়ে আসবো। আমি সহজ করার জন্য আপনাদেরকে এই কথাগুলো লিখে দিলাম, এগুলো মুখস্থ করে রেখে যাতে হচ্ছে লেখার সময় আপনাদের বেশি চিন্তা করতে না হয় প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে অথবা হচ্ছে ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে। ইউনিটস আর মেজার্ড ইন, এটা হতে পারে ইউএস ডলার, অথবা ইউনিটস আর মেজার্ড ইন কিলোমিটার,
জাস্ট এটা লিখে দেবো ইন্ট্রোডাকশনের মধ্যে। আর যদি ম্যাপ ট্যাপ থাকে তখন আমরা আরেকটা এক্সট্রা কথা লিখতে পারি, যেমন ম্যাপ অথবা প্রসেসের ক্ষেত্রে, হ্যাঁ, উইথ লেভেলস এন্ড পিকচার্স, এই কথাটা আমরা শেষের দিকে আনি। কিভাবে আনি এটা আমরা দেখাবো নি যখন আমরা প্রসেস ম্যাপ ডিসক্রাইব করব তখন। তো এই দুইটা কথা মনে রাখেন যাতে ইন্ট্রোডাকশনটা সহজে লেখা যায় আর কি। ইউনিটস আর মেজার্ড ইন, আর হচ্ছে উইথ লেভেলস এন্ড পিকচার্স, এই কথাগুলো ম্যাপের ক্ষেত্রে খুব কাজে লাগবে। এগুলো মুখস্থ করতে হবে। আমার লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দেখলে আহ, এটা কিভাবে পড়তে হবে সেটা বুঝে যাবেন। তো আজকে আমরা এখন গ্রাফে চলে যাই। এটা কাটবো না। ভাই একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। আহ, বলছিলাম যে আপনার এই রাইটিং এর ক্লাস করার পরে আমরা কি ক্যামব্রিজের বই পড়বো না এখন পড়ার কোনো দরকার নেই? এই যে ম্যাকারের যে বইটা আপনাদেরকে দিয়েছি, এটা এইটা এইটার যত কোশ্চেন গুলা মানে কোশ্চেন অ্যান্সার গুলো আছে, এই যে প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আইএলটিএস এর প্রিভিয়াস কোশ্চেন। আপনারা সরাসরি এখান থেকে পড়বেন, এখানে কোশ্চেন আছেই তো। এই কোশ্চেন গুলা ওরা কিভাবে ডেসক্রাইব করেছে গ্রাফ থেকে, হ্যাঁ, এগুলো পড়তে হবে। আপনাদের কিছুদিন পড়ার মধ্যে থাকতে হবে, তারপরে লেখার দিকে চলে যাবেন, তখন নিজেদের লিখতে হবে। যেমন আপনার ট্র্যাকার টুলে কিন্তু আমি টাস্ক দিয়ে রেখেছি, এই তো, যেমন গ্রাফের টাস্ক আছে, হয়ে গেল। এই যে টাস্ক 1 এর জন্য টাস্ক দেওয়া আছে, একটা লাইন গ্রাফের লেখা, একটা পাই, একটা বার, একটা টেবিল, 4টা টাস্ক দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আরেক জিনিস, যখন ম্যাপ ডায়াগ্রামের হবে তখন ম্যাপ আর প্রসেস ডায়াগ্রামের দুইটা লিখতে হবে। এই টাস্কগুলো লিখবো কখন, যখন হচ্ছে আমি লিস্ট এই টাইপের কয়েকটা পড়বো। ধরেন আপনি গ্রাফের এই যে এগুলো কখন লিখবেন, রে, আচ্ছা, এগুলো তখন লিখবো ধরুন লাইন গ্রাফ, 5টা লাইন গ্রাফ করলেন, 5টা পাই চার্ট করলেন, 5টা বার চার্ট করলেন, 5টা টেবিল করলেন এই ম্যাকারের বই থেকে। তারপরে আপনি একটা বই, ওই যে ক্যামব্রিজের যে কোনো বই থেকে এগুলো কোশ্চেন দেখে, ওখানে তো অ্যান্সার নাই ক্যামব্রিজের বইতে, আহ, এগুলো ওখান থেকে একটা কোশ্চেন ধরবেন, একটা জাস্ট র্যান্ডম একটা লাইন গ্রাফ ধরলেন, ধরে ওটা লিখে ফেলবেন, লিখে আমাদেরকে দেখাবেন। এটা কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে, এটা আমাদেরকে সাবমিট করতে হবে। এগুলো আমরা একটা মার্কিং করে দেবো, আপনার কি অবস্থা, কোথায় আপনার ইমপ্রুভমেন্ট দরকার সেটা আমরা তখন বুঝতে পারবো। এই জন্য আমরা শুরুর দিকে রাইটিং এর ক্লাস রেখেছি। শুরুর দিকে রাইটিং এর ক্লাস রাখার কারণ হচ্ছে এটা, স্পিকিং এর গাইডলাইন এবং রাইটিং এর ক্লাস শুরুর দিকে এই কারণে রেখেছি। আচ্ছা, আমরা চলে যাই গ্রাফে। ডেটা টাইপের যেগুলো বললাম, যে এটা হচ্ছে বার চার্ট, জানি বার গ্রাফ, বার চার্ট অথবা বার গ্রাফ। আর কোনগুলো আছে দেখাই, এগুলো বার, বার এটা ভার্টিক্যালি আসুক অথবা হরিজন্টালি আসুক, সব কিন্তু সেম, দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটা ভার্টিক্যালি, এটা হরিজন্টালি, যাই হোক সেম। একটা একটা ধরেন আপনি যখন পড়বেন, একটা হরিজন্টাল পড়বেন, একটা ভার্টিক্যাল পড়বেন, দেখবেন সেম। পড়তে হবে, নিজের পড়তে হবে। আবার এই যে দেখেন, এখানে কিন্তু দুইটা বার চার্ট আছে, এখানেও দুইটা বার চার্ট আছে। জাস্ট একবার দেখাই যে কয় টাইপের গ্রাফ হয়। এই যে লাইন গ্রাফ, লাইন গ্রাফ, তারপরে আর কি আছে দেখি, এই যে লাইন গ্রাফ এন্ড বার চার্ট একসাথে, যেগুলো একসাথে আছে মাল্টিপল মানে মিক্সচার থাকবে সেগুলো পড়বেন। আপনি বই বই খুলে জাস্ট র্যান্ডমলি পেজ উল্টাবেন, উল্টায় উল্টায় এরকম একটু ভেরিয়েশন পাইলে ওগুলো পড়বেন। এই যেমন এটা একটু দেখতে আলাদা অন্যদের থেকে, অথচ এটা কিন্তু সেম। মানে আপনি যখন ডেসক্রাইব করতে যাবেন বা ডেসক্রিপশনটা পড়বেন তখন দেখবেন ওরে এগুলো তো সেম, তখন মানে দেখে হয়তো ভয় লাগতে পারে কিন্তু আসলে কিছুই না। এই যে এখন টেবিলের সাথে বার চার্ট আছে, তারপর আর কি, এই যে টেবিলের সাথে বার চার্ট, এগুলো শুধু টেবিল। এই যে পাই চার্ট, মাল্টিপল পাই চার্ট আসতে পারে অথবা একটা পাই চার্ট আসতে পারে, পাই চার্টের সাথে বার চার্ট আসতে পারে। তারপরে এগুলো হচ্ছে প্রসেস ডায়াগ্রাম, এই যে ফ্লো চার্ট গুলো হচ্ছে প্রসেস ডায়াগ্রামের অন্তর্ভুক্ত। এটাও প্রসেস ডায়াগ্রাম, এটা প্রসেস ডায়াগ্রাম, এটা হচ্ছে ম্যাপ। ম্যাপ কখনো কখনো হতে পারে যে
প্রপোজড প্ল্যান আর বর্তমান অবস্থার পার্থক্য হতে পারে। আবার কখনো হতে পারে যে 10 বছর আগে, যেমন এটা 10 বছর আগের ম্যাপ, এটা বর্তমান অবস্থা, এটা জাস্ট কম্প্যারিজন করতে হয়। আমি আজকে আপনাদেরকে ডেটা টাইপ আর হচ্ছে একটা গ্রাফ আর একটা ডেটা টাইপ গ্রাফ পড়াবো, আর একটা হচ্ছে প্রসেস পড়াবো, একটা ম্যাপ পড়াবো। আচ্ছা, ঠিক আছে। আর অবশ্যই রাইটিং এর জন্য আমরা অনেক রিসোর্সফুল কিছু ভিডিওস দিয়েছি, ওগুলো কিন্তু দেখতে হবে, ওই ভিডিওগুলো দেখবেন। ইভেন আমাদের রাইম ভাইয়ের কিছু রেকর্ডেড ভিডিও আছে রাইটিং এর, সেগুলো দেখবেন। যেমন আপনারা কিন্তু আমার ক্লাস দেখতেছেন, কিন্তু রাইম ভাইয়ের যে রাইটিং এর ক্লাসগুলো সেগুলো কিন্তু পান নাই। সো রাইম ভাইয়ের যে রাইটিং এর ক্লাসগুলো সেগুলোও দেখবেন, এটা আপনাদের কাজ। আর রাইটিং এর ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে আমাদের, তারপর রাইম ভাই আপনাদের স্পিকিং ক্লাস নেবে। স্পিকিং ক্লাস রাইম ভাইটা শেষ হয়ে গেলে তখন আমি আবার লিসেনিং আর রিডিং এর ক্লাস নিব। লিসেনিং আর রিডিং এর ক্লাস শেষ হয়ে গেলে ওইটা চলমান থাকা অবস্থায় রাইম ভাইয়ের লিসেনিং এর ক্লাস করবেন, মানে রেকর্ডেড প্লাস আমারটা, তাহলে কিন্তু দুইজন মেন্টরের ক্লাস আপনারা একসাথে পাচ্ছেন। এতে করে আপনাদের অনেক জানা হবে। মানে আমি ধরেন যতটুকু জানি, আমি যখন ক্লাস নেব স্বাভাবিকভাবে আমি আমার 100% দিতে পারবো না, হতেই পারে আমি হয়তো 80% 90% আমার ভিতর থেকে তখন আসবে। রাইম ভাইয়ের ক্লাসগুলো যখন দেখবেন হয়তো আপনার সেই 10%টা কভার হয়ে যাবে। এই কারণে যাই হোক, আজকে আমরা ডেটা টাইপেরই পড়বো। তো এখন ডেটা টাইপ গুলো সব সেম, ডেসক্রিপশন একদম সব সেম। একটা এরকম একটা নিয়ে আলোচনা করি। ধরেন এখানে কিন্তু একটা বডি প্যারাগ্রাফ দিয়েছে, আপনারা চেষ্টা করবেন দুইটা বডি প্যারাগ্রাফ দেখি দুইটা বডি প্যারাগ্রাফ বলা আছে কিনা। এটা একটা দুইটা বডি প্যারাগ্রাফ বলা, তো এটা দেখি, এটা তিনটা দিয়ে রাখছে। এগুলা কিন্তু খুব স্ট্যান্ডার্ড, ম্যাকার কিন্তু খুব ভালো লিখে। এই এক একটা যেরকম লেখা, এগুলো এভাবে লিখলে একদম 9 আউট অফ 9 পাবেন যদি হুবহু এইভাবে লেখেন। যদি আপনার মনে হয় যে এটা ডেসক্রাইব করতে আপনার একাধিক প্যারাগ্রাফ আনতে হয়, সেটা কিন্তু আনতে পারেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে দুইটা বডি প্যারাগ্রাফ আনা ডেটা টাইপের গুলা। আচ্ছা, আমরা এটা এখন আলোচনা করি। যেমন এখানে কোশ্চেন কি বলেছে দেখি, the graph below shows the information on waste disposal in a European country from 2005 to 2008. Summarize the information, making comparisons where relevant. এটা হচ্ছে আমার কোশ্চেন, এটা কোশ্চেন প্লাস হচ্ছে এই পুরো ইয়াটা আমার কোশ্চেন, ঠিক আছে। এই গ্রাফটা আমার কোশ্চেন। তো এই লেখাগুলো এখন আমরা কিভাবে লিখবো, সহজভাবে বলি। আমি কি বলেছি ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, আমার এই যে কোশ্চেনটা থাকবে সেটাকে আমি জাস্ট প্যারাফ্রেজ করব। হতে পারে প্যারাফ্রেজটা কিভাবে করে, হয় আমি ওয়ার্ডকে চেঞ্জ করে দেবো, সিনোনিমাস ওয়ার্ড দ্বারা রিপ্লেস করে দেবো, অথবা আমি আমি সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে দেবো, অথবা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করে দেবো। বিভিন্ন ভাবে প্যারাফ্রেজ করা যায়, ঠিক আছে। ওয়ার্ড চেঞ্জ করাটা হচ্ছে সবথেকে সহজ সিস্টেম। যেমন এখানে কি বলেছে, দা গ্রাফ বিলো শোস। তো আমি এটা কি করব, আমি গ্রাফটা কি গ্রাফ, বার গ্রাফ অথবা কলাম গ্রাফ, ঠিক আছে। যদি এখানে লেখে বার গ্রাফ, আপনি কলাম গ্রাফ লিখতে পারেন যখন ইন্ট্রোডাকশন লিখবেন। এটা কি টাইপের গ্রাফ, কলাম গ্রাফ আপনারা দেখতেছি অথবা বার গ্রাফ দেখতেছি। এখানে দেখুন দ্য গিভেন কলাম গ্রাফ, এই কলাম ওয়ার্ডটা আনলো ইন্ট্রোডাকশনে এই প্যারাফ্রেজ করার জন্য, যেহেতু আমরা কলাম গ্রাফ দেখতেছি। ওখানে কিন্তু কোশ্চেন ইন্ট্রোডাকশনের মধ্যে দেখেছি যে টাইপ অফ গ্রাফ এটা আনতে হয়। এরপরে দেখেছি কি যে মানে টাইম আনতে হয়, এখানে টাইম আনছে দেখেন। এখানে ইলাস্ট্রেটস ওয়ার্ডটাকে আনছে। ইলাস্ট্রেটস ওয়ার্ডটা আমরা ডেটা টাইপের ক্ষেত্রে আনতে পারবো আর ডায়াগ্রাম টাইপেরও আনতে পারবো, কিন্তু বাকিগুলো আমরা চেষ্টা করব না ই করতে। যেমন আমি আমাদের ইয়াটাতে চলে যাই, হয়ে গেল এই যে ওখানে শোস আছে, আপনি গিভস ইনফরমেশন অ্যাবাউট দিতে পারেন। আর এই ডায়াগ্রামের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। আপনি এই ইলাস্ট্রেটস ওয়ার্ডটা অথবা প্রেজেন্টস এই ওয়ার্ডটা খুব বেশি পাবেন কোশ্চেনের মধ্যে।
তো এখানে আমি shows এর বদলে লিখতে পারি, অথবা আছে illustrates এর বদলে আমরা gives information about এটা লিখতে পারি। 3 methods of disposal, এই কথাটা কিন্তু আমার কোশ্চেনে নাই, কিন্তু এইটার ভিতরে তো আছে। যেহেতু আমি কি নিয়ে আলোচনা করতেছি, মেথডস নিয়ে, এখানে দেখেন ল্যান্ডফিল, বার্নিং এন্ড ডাম্পিং ইন সি, তিনটা মেথড অফ ডিসপোজাল এখানে আছে এই গ্রাফটার ভিতরে। তো আমি এখানে এই কারণে এই কথাটা লিখলাম, থ্রি মেথডস অফ ডিসপোজাল অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস। ঠিক আছে, তো এখানে আমি গত ক্লাসে বলেছিলাম ফ্রম এন্ড টু যদি থাকে তাহলে আমরা লিখতে পারি ডিউরিং এন্ড, অথবা ইন আর এন্ড, মানে ফ্রম এর বদলে ইন অথবা ডিউরিং লিখতে পারি, আর টু এর বদলে এন্ড লিখতে পারি। আর যদি কোশ্চেনে থাকে ডিউরিং এন্ড তাহলে আমরা ফ্রম এন্ড টু দেব রিপ্লেস করার জন্য। যেমন এখানে দেখেন ম্যাটেরিয়ালস ইন 2005, 2006 এন্ড 2008 এইভাবে লিখছে। এখানে কিন্তু 2005 টু 2008 দিয়েছে, কিন্তু আপনি তিনটাই লিখতে পারেন চাইলে, 2005, 2006 এন্ড 2008। মানে প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে একটু জাস্ট ঘুরায় লিখলাম আর কি। এখানে জাস্ট একটা রেঞ্জ দিয়েছে আর আমরা প্রত্যেকটাই উল্লেখ করেছি। এখন আমি তিনটা আছে দেখে উল্লেখ করেছি, কিন্তু পাঁচটা যদি থাকতো তখন আমি 2005, 6, 7, 8, 9 এরকম লিখতাম না, এরকম লিখলে খারাপ দেখাতো আরো। ঠিক আছে, সো আমরা তখন মানে অনেক যদি থাকে, যেমন এখানে মেথড অফ ডিসপোজাল তিনটা, এখানে যদি পাঁচটা ডিসপোজাল মেথড থাকতো আমি কিন্তু পাঁচটাই উল্লেখ করতাম না, মানে পাঁচটা মেনশন করব না। এখানে তিনটা আছে, আমি চাইলে তিনটা ডিসপোজাল প্রসিজার মেনশন করতে পারতাম। যেমন এখানে তিনটা সাল আছে থেকে আমি তিনটা সাল মেনশন করছি, কিন্তু পাঁচটা হতো যদি বা চারটার বেশি হতো যদি, তাহলে আমি এতগুলো মেনশন করলে জিনিসটা খারাপ দেখাবে। তো আমরা তখন আর ওইগুলা মেনশন করব না, তিনটা আছে দেখে তাই করেছি। আমি এটাকে এইভাবেও লিখতে পারতাম, ওয়েস্ট এই যে ডিসপোজাল অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ডিউরিং 2005 এন্ড 2008 এটা লিখতে পারতাম, তাও কিন্তু আমার ফ্রম এন্ড টু এর কাজ হয়ে যেত। হ্যাঁ, তো এখন এরপরে ওরা কি ইনফরমেশন আনলো এরপরে দেখি। ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ল্যান্ডফিল মেথড ওয়াজ দ্য মোস্ট ইউজড ফর ওয়েস্ট ডিসপোজাল। ল্যান্ডফিল মেথডটা সবথেকে বেশি ব্যবহার হয়েছে এই যে 2005 এ, এই যে সবথেকে বেশি ব্যবহার হয়েছে, এই যে most used for waste disposal in 2005 and dumping in the sea was used the maximum in 2008. 2008 এ আবার কোনটা বেশি হয়েছে, ড্যাম্পিং ইন সি। এখন একটা কথা, সেটা হচ্ছে এই যে সেন্টেন্সটা আনলাম এটা ইন্ট্রোডাকশনে না আনলে কোনো সমস্যা হতো না, কারণ আমি ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু স্পেশাল কথা নিয়ে এসেছি, সেটা যেটা কিনা কোশ্চেনে ছিল না কিন্তু গ্রাফের ভিতরে আছে। যেমন কলাম গ্রাফ এনেছি, তারপর হচ্ছে 3 মেথডস অফ ডিসপোজাল এই কথাটা বলেছি। আরেকটা জিনিস আমরা করতে পারবো, ইউনিটস আর মেজার্ড ইন মিলিয়ন টনস, এই কথাটা বলতে পারবো। এখানে ইউনিটস কি আছে, অ্যামাউন্ট ইন মিলিয়ন টনস এখানে লেখা আছে না, আর আমার ডেসক্রাইব করার সময় কোন সালে কত মিলিয়ন টন এখানে কিন্তু যে ইনফরমেশন গুলো দেওয়া আছে। সো আমি এখানে এই কথাটা না এনে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, যেটা কিনা আমি ওভারভিউতে নিয়ে আসতে পারি। ওভারভিউতে আনলে ভালো হবে, এই কথাটা ওভারভিউতে আনলে ভালো হবে। সো আমি তখন এখানে লিখতে পারি ইউনিটস আর মেজার্ড ইন মিলিয়ন টনস। ঠিক আছে, তাহলে এইভাবে একটা ইন্ট্রোডাকশন আমরা সাজাতে পারি। কিভাবে করলাম, প্যারাফ্রেজ করলাম কোশ্চেনকে, তারপরে আমরা এই যে মেথড অফ ডিসপোজাল নিয়ে বললাম, প্লাস হচ্ছে বললাম ইউনিটস আর মেজার্ড ইন সামথিং, এটা মিলিয়ন টনস লিখলাম, শেষ ইন্ট্রোডাকশন। এখানে আমার আর কঠিন করার কিছু দরকার নেই। আমি চাই আপনার সহজভাবে বুঝেন এবং সহজ করে লেখেন, বেশি কঠিন করা যাবে না। এই ম্যাকারের বই একটু কঠিন করে লিখছে, 9 আউট অফ 9 এর মতো লিখছে। আমাদের 9 আউট অফ 9 পাওয়া লাগবে না, কারণ ওই সময় আমাদের নাই। কারণ 9 আউট অফ 9 পাওয়ার মতো এরকম যোগ্যভাবে লিখতে গেলে আমাদের অ্যাটলিস্ট 1 বছর প্র্যাকটিস করা লাগবে বাংলা ভার্সনের পোলাপান থেকে, না আমাদের মতো পোলাপান। তো এগুলা সহজে আসে না, এগুলো লং টাইম প্র্যাকটিসের পরে আসে। কারণ মেইন কোশ্চেন মানে এক্সাম হলে যে প্যানিক অবস্থায় থাকবেন অথবা যে প্রেসারে থাকবেন, দেখুন অনেক ওই 20 মিনিটের মধ্যে এত বুঝে শুনে করা যায় না। এজন্য সহজে যাতে অ্যাটলিস্ট 8 পান রাইটিং এ, সেটা আমরা ট্রাই করব। ঠিক আছে, 7 অথবা 8 এর মধ্যে রাইটিং এ মার্কস পাওয়া ইনাফ। রাইটিং এ 7 মানে অনেক ভালো মার্কস বাংলাদেশীদের জন্য। যাই হোক, তো ইন্ট্রোডাকশনটাকে এইভাবে সাজাবো, কি বললাম, প্যারাফ্রেজ করব, গ্রাফের মধ্যে যা যা লেখা আছে সেটা খালি বলবো,
যে মেথডস অফ ডিসপোজাল লেখা পাইছি গ্রাফের মধ্যে, তাই এটা বললাম। আর ইউনিট পাইছি, ইউনিট বলে দিলাম, শেষ। এরপর ওভারভিউতে চলে যাব। ওভারভিউর জন্য এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এটা ওভারভিউতে আমরা কি বলেছি, ওভারভিউতে কখনো কোনো নিউমেরিক ইনফরমেশন আসা যাবে না, পার্সেন্টেজ না, কোনো মানে নিউমেরিক মানে কোনো ডেটা আনা যাবে না, সোজা কথা। ওভারঅলটা হবে একটা জেনারিক কথা, ভাই তবে মেইন ফিচার। হ্যাঁ ভাই নরমালি তো যদি গ্রাফের দিকে তাকাই তো ওভারভিউতে এটা আনা যায় যে প্রথম দিকে মূলত হচ্ছে ল্যান্ডফিলের উপর বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, পরবর্তীতে দেখা গেছে কি ডাম্পিং এর দিকে হচ্ছে যে মনোযোগ হ্যাঁ গেছে, হ্যাঁ, হুম বা ওই রকম কিছু একটা হুম ডাম্পিং মানে ধীরে ধীরে কমে আসতেছে, এরকম কিছু তো মনে হয় দেখা যায় নাকি ভাই? এই যে ল্যান্ডফিল 2005 এ বেশি ছিল, তারপরে ধীরে ধীরে এটা কমে গেছে। আবার হচ্ছে হুম, ড্যাম্পিং এন্ড সি, এটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ফিচার আমরা দেখতে পাচ্ছি। মাঝখানে এটা কিন্তু দেখেন কম বেশি হয়েছে, এটা কিন্তু মেইন ফিচার না, দেখে বোঝা যায় এটা কম ছিল, বাড়ছে আবার কমছে, জাস্ট। কিন্তু এইটার মধ্যে বোঝা যায় এটা ধীরে ধীরে কমছে, এটা ধীরে ধীরে বাড়ছে, এটা মেইন ফিচার, দেখে বোঝা যায়। তো এই কারণে এইটাকে দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে নিয়ে আসছে। It is clear that the landfill method was the most used for waste disposal in 2005, and damping in sea was used the maximum in 2008. 2005 এ এটা বেশি ছিল, 2008 এটা বেশি, জাস্ট এটা বলছি। আমাদের কারণ নিয়ে আবার ওই যে আরেকবার একটু মনে করে যে কারণ নিয়ে কথা বলবো না আমরা, ঠিক আছে? এটা এই কারণে এটা বলবো না যে ল্যান্ডফিল করতে গেলে তো আমাদের মাটি খোঁড়া লাগে, অনেক কিছু করা লাগে, সমুদ্রে ফেলে দিলে তো গেল। যদি অর্গানিক টাইপের কিছু হয়, মানে ধরেন নষ্ট শাকসবজি, মাছ মাংস, এই টাইপের পচা জিনিস যেগুলা, মানে যদি প্লাস্টিক না হয়, এগুলো সমুদ্রে ফেলে দেওয়া কোনো সমস্যা না। সমুদ্রে আহ, বিভিন্ন প্রাণী আছে, ওগুলা খেয়ে ফেলবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্লাস্টিক গুলা ফেললে তো ক্ষতিকর। এইসব কথা আবার আমরা বলতে যাবো না, ঠিক আছে? আমাদের এক্সট্রা নলেজ দেখানোর দরকার নেই এখানে। আচ্ছা, তো ওভারঅল এখানে এটা ওভারঅল রিলেটেড রেজাল্ট। আবার দেখেন এখানে ওভারঅল কি লিখছে দেখি আমরা। Overall, it can be seen that dumping in landfill sites lost popularity. যে কথাটা আপনি বলছেন, ল্যান্ডফিলের যে ডাম্পিংটা, এটা কি ডাম্পিং in landfill sites lost popularity, মানে এইটা পপুলারিটি আর নাই। and dumping in sea gained popularity in the given time. আমাদেরকে যে given time দেওয়া হচ্ছে, যে টাইমটা দেওয়া হচ্ছে, এর মধ্যে পপুলারিটি বেশি হচ্ছে ডাম্পিং ইন সি এ, আর হচ্ছে ল্যান্ডফিল যেটা, এটাতে কমছে। আপনার সেই কথাটা, the burning method was of waste disposal fluctuated over the period. এটা একটা ফ্লাকচুয়েশন দেখাচ্ছে, কমা থেকে বেড়ে আবার কমছে, একটা ফ্লাকচুয়েশন, ঠিক আছে? একদম ওভারঅল কথা, এখানে কোনো কিন্তু এই যে এখানে এই যে ডেটাগুলা, আবার এই সালগুলা, এগুলা কিন্তু এখানে আসেনি। মানে মেইন ডেটা আর কি, যে এইগুলা ডেটা, এই ডেটা ড্রিভেন যে আলোচনাগুলো, সেগুলা কিন্তু আমাদের এই ওভারঅলের ভিতরে আসেনি। সেটা খেয়াল করবেন যে ওভারঅলের মধ্যে কোনো ডেটা আনা যাবে না, আপনি যেটা মেইন ফিচার দেখতেছেন সেটা আনবেন। এখন আমরা ইয়াতে চলে যাই। ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলেন। যদি ইন্ট্রোডাকশন আর এন্ডিংটাকে ঠিক রেখে, ইন্ট্রোডাকশন হুম এন্ডিং বা ওভারঅল যেটা, এটাকে হুম ঠিক রেখে বডি যে পার্টস আছে, এই বডি যদি কমাই দিই, এখানে যেমন 3টা ফেজ দেওয়া আছে, 3টা দেখলাম, তো এটা যদি পরীক্ষাতে আমরা কম দেখি, তাহলে কি হবে নাম্বার খুব কম আসার কোন চান্স আছে? ওই যে বললাম, বডি তো একটা লেখা ম্যান্ডেটরি, আমি 3টা লেখি 2টা লেখি, এটা আমার ইচ্ছা। আমি যত সহজে বোঝানোর জন্য প্যারা করব তত ভালো, তবে এরকম 3টা দেওয়ার দরকার নেই। এখানে যেহেতু 3টা বিষয় আছে, 3টা বিষয় নিয়ে আলাদাভাবে লিখছে। এখন আমরা দেখাবো কম্প্যারিজন। যেমন আপনি ওভারঅলে যে 2টা কথা বলছেন, এটা পপুলারিটি হয়েছে, পপুলারিটি বাড়ছে, এই দুটাই ডিসক্রাইব করবে মনে হয় সম্ভবত। আমি দেখি কি লিখছে, আগে পড়ি তারপর আমরা বলবো। It is clear that about 2000 million tons of, about কেন বলবো এটা একটু বলি, আমরা তো গ্রাফ দেখে আন্দাজ করে বলতে হবে। এখানে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা 2000 মিলিয়ন টন ছিল। আপনি ডিরেক্টলি বলতে পারবেন, কিন্তু কখনো যদি এরকম হয় যে এই এই লাইনটা 2000 এর লাইনের মধ্যে না থেকে এই মাঝামাঝি আছে, এখানে আছে, এই লাইন বরাবর নাই, তখন কিন্তু অ্যাবাউট অথবা অ্যাপ্রক্সিমেটলি
হ্যাঁ, নিয়ারলি, এই কথাগুলো আমরা লিখব, নইলে কিন্তু মার্কস ওই যে হবে, ওই কি বলে টাস্ক রেসপন্সে মার্কস কমবে। It is clear that about 2,000 million tons of waste was disposed by landfill method in 2005. আমরা দেখতেছি কি 2000 মিলিয়ন টন হচ্ছে কি ওখানে ল্যান্ডফিলের মধ্যে মানে মেথডে চলে যায় 2005 সালে। এরপরে কি হয়েছে, disposal of waste by this method lost popularity gradually, and by 2008 only 1,200 million tons was disposed of by this method. কথাটা কিভাবে লিখলো দেখেছেন, disposal of waste by this method lost popularity, এই পপুলারিটি হারাইছে। তারপর কি লিখছে, পপুলারিটি কিভাবে হারাইছে, গ্র্যাজুয়ালি হারাইছে, এটা থেকে একটু কমছে তারপর আরেকটু কমছে, গ্র্যাজুয়ালি হারাইছে, এই গ্র্যাজুয়ালি ওয়ার্ডটাকে আনছে। and by 2008 2008 সালে তখন কোথায় এসে নামলো, 1200 মিলিয়নে, এই যে 1200 মিলিয়নে সরাসরি এসে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো মাঝখানে 2006 সালে কত হলো এটা আমি কেন বলি নাই, কারণ এটি আননেসেসারি ইনফরমেশন। আমরা সবসময় ইম্পর্টেন্ট যে কম্প্যারিজনটাকে দেখাবো। আপনি যখন আননেসেসারি ইনফরমেশন দিবেন আপনার গ্রাফের সাইজ বড় হবে, যেটা আপনার আসলে বড় লিখেও লাভ নাই, কারণ কোয়ালিটি দেখবে আপনার লেখা। আপনি যদি লিখতেন যে 2005 সালে এত ছিল, 2006 সালে এত হয়েছে, 2008 সালে এত হয়েছে, এইভাবে জাস্ট যদি লিখে দিতেন এবং যদি না বলতেন যে, অথবা বললেনও যে আপনার গ্র্যাজুয়ালি কমছে, আপনার এত সালে এত ছিল, 2006 সালে এত হয়েছে, তারপর এত হয়েছে, এরকম যদি লেখেনও তাহলে কিন্তু লেখাই বড় হবে, কিন্তু মার্কস কিন্তু সেমই থাকবে, মার্কস কিন্তু বাড়বে না, বরং যে আপনার সময়টা নষ্ট হবে। যে এইখানে কিন্তু আমার শর্টলি আমি যে 2005 সালের ডেটা আর 2008 সালের ডেটা আর হচ্ছে মাঝখানে যে গ্র্যাজুয়ালি কমছে এই কথা বলেই কিন্তু আমি বোঝা যাচ্ছে যে আমার 2006 সালের অবস্থা কি ছিল, ওটা আমার কিন্তু ডেটা দেখানোর কোনো দরকারই হয়নি। ঠিক আছে, তো এরকম আননেসেসারি ইনফরমেশন গুলাকে অ্যাভয়েড করবেন সবসময়। আমি এখন কোশ্চেন হতে পারে আমি কিভাবে বুঝবো যে কোনটা আননেসেসারি কোনটা নেসেসারি, সেটা বোঝার জন্যই হচ্ছে আপনাকে অনেকগুলো করে গ্রাফ পড়তে হবে এই বইগুলা থেকে। যত বেশি পড়বেন তত আইডিয়া আপনার বাড়বে যে না এই টাইপের প্যারাগ্রাফ এরকম আসলে এরকম লিখবো, এই কথাগুলো আমরা লিখবো না, বা এই কথাগুলো লেখা বেশি জরুরি। এরকম একটা গ্রাফ আসছে, ওভারঅল কি লিখলো, ওভারঅলটাকে কিভাবে লিখলো, ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখলো, এরকম এরকম বুদ্ধি খাটায় পড়তে হবে। জাস্ট আমি পড়ে গেলাম এমন না, আমি 5টা গ্রাফ পড়ি কিন্তু বুঝে শুনে পড়ি, বুদ্ধি খাটায়। যে আজকে যেমন আমার ক্লাসটা বুঝে শুনে ই করতেছেন, বুঝতে চেষ্টা করতেছেন, তো আমার কথাগুলো মনে রাখবেন যে কিভাবে ইন্ট্রোডাকশনটাকে করতে বললাম, কিভাবে গ্রাফটাকে মানে বডিটা করতে বললাম, কেন ম্যাকার এইভাবে লিখলো, এইভাবে বুঝে শুনে দেখেন, তারপর আবার যখন নিজে লিখবেন তখন কিন্তু আইডিয়া হয়ে যাবে যে না এখন আমি পারফেক্ট, লিখতে হবে প্রচুর। আচ্ছা, এরপরে আসি কি লিখছে, in 2006 again the most popular method of waste disposal was landfill, but the uh, but the amount disposed was lesser than that in 2005. এটা কিন্তু মেইন ইয়া ছিল। ও এটা মানে শেষ করি নাই, হ্যাঁ শেষ করি নাই, এটা এই পর্যন্ত বলেছিলাম। আচ্ছা, about 900 million tons of waste was burned and about 1200 million tons was dumped in sea. 2005 সালের কথা বলতেছে। আবার 2006 সালে চলে গেছে কি করছে, in 2006, তারপরে এই 5 সালের এটা 2006 সালে কত এটা একটু বলছে, ডেটা প্রেজেন্ট করে নাই। Just under 1200 million tons was disposed of by the burning, and a little over 1400 million tons was dumped in sea. এমন একটা গ্রাফ সিলেক্ট করেছে যে গ্রাফটা আসলে ভালো লেখেনি, যেহেতু ইনফরমেশন কম এর জন্য বাধ্য হয়ে এরকম লিখতেছে। আচ্ছা যাই হোক, আমরা একটা টেবিল দেখবো না, অথবা হচ্ছে একটা লাইন গ্রাফ দেখবো এরপরে। ইন 2008 এরপরে এটা করছে, কারণ দেখেন এখানে কিন্তু ইনফরমেশন অনেক কম, তো অনেক বড় বড় গ্রাফ আছে কিন্তু, যেমন এটা অনেক বড়, হ্যাঁ এটা অনেক বড়, তো এইখান থেকে আমাদের আসলে মেইন ফিচার গুলো আলোচনা করতে হবে। র্যান্ডমলি এমন একটা সিলেক্ট করেছি যেটাতে ইনফরমেশন কম, এই জন্য বাধ্য হয়ে যে রাইটার তার এখানে সবকিছুই বলতে হয়েছে। In 2008 করছে কি, the most popular method was dumping in the sea, and over এটা কত ছিল, and over 1600 million tons was disposed of like this.
মানে এই সিস্টেমে এটা করছে। আচ্ছা, আহ, এটা আর না পড়ি, আমরা একটা কঠিনটায় চলে যাই। এটা একটু কঠিন, মানে বেশি ইনফরমেশন, এটা বারে থাকবো না। এখন আমরা চলে যাব হচ্ছে লাইন গ্রাফ থেকে খুঁজে বের করি। কঠিন লাইন গ্রাফে চলে যাই, এটা খুবই খিচিবিচি। এটাতে আসি ধরেন। আচ্ছা, খুব সহজ করে বোঝার চেষ্টা করি। The given graph shows the nitrogen oxide emissions produced by four vehicles. তারপর কি summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. এই কথাটা সব কোশ্চেনে থাকে। আমার মেইন ইয়াটা হচ্ছে এটা। The given graph এর জায়গায় বলবো কি the given line graph, যেহেতু এটা লাইন গ্রাফ তাই লাইন গ্রাফ বলবো। shows এর জায়গায় বলবো gives information about। হ্যাঁ, সহজ করে বলার জন্য বললাম ইনফরমেশন অ্যাবাউট কি, the nitrogen oxide emissions। এখন তখন লিখতে পারো gives information about the emission of nitrogen oxide, জাস্ট পজিশনটা চেঞ্জ করে প্যারাফ্রেজিং করলাম। নাইট্রোজেন অক্সাইড emissions ছিল, আমি বললাম কি emissions of nitrogen oxide, এইভাবে একটু জাস্ট ঘুরাই লিখলাম। produced by four vehicles। এখানে ফোর ভেহিকলস লিখছে, আমি এখানে আমার কি কি গাড়ি আছে, ডিজেল কার, পেট্রোল কার, তারপরে লরিস, বাসেস, এগুলি আছে। আমি এটা জাস্ট উল্লেখ করে দিলাম। ওই যে বললাম চারটার বেশি থাকলে আমরা মেনশন করব না, কিন্তু এখানে চারটা পর্যন্ত আছে দেখে মেনশন করেছে। দেখেন emissions from কি লিখছে, বাসেস, লরিস, পেট্রোল কার্স এন্ড ডিজেল কার্স। এই নামগুলো কই পাইলো? গ্রাফ থেকে পাইলো। তো এই গ্রাফের মধ্যে থেকেও আমরা ডেটাগুলো নিব। তারপরে এখানে কি দিচ্ছে, গ্রাম পার কিলোমিটার, এটা হচ্ছে ইউনিট। ইউনিটস আর মেজার্ড ইন গ্রাম পার কিলোমিটার, এটা বলে দিল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যাবে ইন্ট্রোডাকশন। এবার দেখি ওভারঅলে কি লিখেছে। It can be seen that the graph that the maximum emissions are from buses and emissions vary with the speed of the vehicles. এই কথাটা লিখছে। আমরা গ্রাফ যখন দেখব তখন এখান থেকে সব আগে যে মানে মেইন ফিচারটা কিভাবে বুঝবো, আমরা চোখ যখনই গ্রাফে চোখ পড়বে তখন চোখে কি লাগে সেটাই হচ্ছে আমাদের মেইন ফিচার। যেমন এটাতে কি দেখায়, এটার দিকে তাকালে কি মনে হচ্ছে, ম্যাক্সিমাম ইমিশন, এটা সব থেকে বড়, মানে এটা সব থেকে বেশি না ম্যাক্সিমাম ইমিশনটা, এটা আমার চোখে পড়তেছে একবারই। হ্যাঁ, আরেকটা কি দেখছি যে পরের কথাটা কি বলছে, ইমিশনস ভ্যারি উইথ দ্য স্পিড অফ দ্য ভেহিকলস। এটা নিচেরটা কিন্তু স্পিড, এটা স্পিডের সাথে এই এমিশনটা ভ্যারি করতেছে না, এটা ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। স্পিড বাড়তেছে আর সেটার সাথে এমিশনটার কিরকম চেঞ্জেস আসতেছে, এটা তো তেমন চেঞ্জ দেখতেছি না, কিন্তু এই দুটার কিন্তু একটা চেঞ্জ দেখতেছি। যখন স্পিড কম ছিল তখন এমিশন বেশি, স্পিড আস্তে আস্তে বাড়তেছিল তখন এমিশন কমতেছিল, আরো স্পিড যখন বাড়তেছে তখন আবার বেড়ে যাচ্ছে নাইট্রোজেন অক্সাইড এমিশনটা। এখানে কিন্তু দুইটা ইউনিট আছে, তখন আমরা কিন্তু দুইটা ইউনিটই বলবো। Units are measured in gram per kilometer for emission and kilometer per hour for speed, এরকম করে লিখতে পারি দুইটা। আমরা জাস্ট গ্রাফে যা যা ইনফরমেশন দেখবো সেটা, আর হচ্ছে এই প্যারাফ্রেজ, এইটুকু করেই ইন্ট্রোডাকশন শেষ করে দেবো। এবার ওভারঅলে এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হাইয়েস্ট ইমিশন প্লাস হচ্ছে এই ভ্যারিয়েশনটা কিসের ভিত্তিতে হচ্ছে, স্পিডটা, এই ইনফরমেশনটা ওভারঅলে ইম্পর্টেন্ট। এরপরে এখানে কি লিখছে দেখি, ওভারঅল emissions from lorries and buses follow a similar pattern and those from diesel and petrol cars follow a similar pattern. আমরা এই লরি এন্ড বাসের যে প্যাটার্নটা কিন্তু সিমিলারলি দেখতেছি, স্পিড বাড়তেছে কমতেছে, আবার স্পিড বাড়তেছে বাড়তেছে, সিমিলার প্যাটার্ন দেখছি। আবার এটার ক্ষেত্রে কিন্তু আমরা সিমিলার দেখতেছি পেট্রোল এন্ড ডিজেল কারের দিকে। তো এখানে কিন্তু কোনো ডেটা আনি নাই। হ্যাঁ, তো এখন আমরা আসি মেইন বডি প্যারাগ্রাফে। এই পর্যন্ত কি বুঝছেন আপনারা?
মানে আমি কিভাবে সলভিং এর দিকে আপনাদেরকে বলতেছি কিভাবে সলভ করতে হবে। সরি, চার্জ কমে আসছে, চার্জ কোনো সমস্যা না থাকলে আমি বডিতে চলে যাই তাহলে। আচ্ছা, বডি প্যারাগ্রাফ, যেহেতু এটাকে ধরছে আমার মনে হয় এটা নিয়ে ফার্স্টে আলোচনা করবে। At a speed of 10 কিলোমিটার per hour, buses produce 40 gram per kilometer emissions. এই যে এটাকে তো মেইন ধরছে, তো এটা নিয়ে শুরু করছে। দেখেন 10 কিলোমিটার পার আওয়ার দিয়ে 10 কিলোমিটার পার আওয়ার যখন ছিল তখন কি 40 গ্রাম পার কিলোমিটার ইমিশন ছিল, এটা বলছে, ইনফরমেশন দিছে। However, as the speed of the bus increased to 60 কিলোমিটার, এই 60 কিলোমিটার পর্যন্ত যখন আসলো, এই যে এই বরাবর 60 কিলোমিটার যখন আসলো তখন কি হলো, the emission decreased gradually. ইমিশনটা কি হয়েছে, গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে ডিক্রিজ করছে, and which are little over 25 গ্রাম পার কিলোমিটার। লিটল ওভার, এই যে লিটল ওভার কেন বলছে, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারতেন, নিয়ারলি বলতে পারতেন, এই দেখেন 25 এর সাথে কিন্তু লাগে নাই, জাস্ট একটু উপরে, এজন্য লিটল ওভার বলছে। তো নিয়ারলি বলতে পারতেন অথবা অ্যাবাউট 25 এটা বলতে পারতেন। আচ্ছা, আচ্ছা, it is interesting to note that if the speed of the bus goes beyond 60 kilometer, 60 কিলোমিটার থেকে যদি আবার বেড়ে যায় স্পিড, the emissions again begin to rise. emission কি আবার কি হলো, বাড়া শুরু করলো। and at a speed of 130 কিলোমিটার পার আওয়ার, যখন 130 কিলোমিটার পার আওয়ারে আছে তখন কত আসলো দেখি, কই গেল, 130 কিলোমিটার পার আওয়ার, the emissions are over 40 গ্রাম পার কিলোমিটার, তখন 40 এর উপরে চলে গেছে। এটা কেন ইন্টারেস্টিং টপিক ছিল, কারণ হচ্ছে আমি এটা তো স্বাভাবিকভাবে ইন্টারেস্টিং দেখতেছি। হ্যাঁ, স্পিড বাড়তেছে, তখন একটা সার্টেন লিমিট পর্যন্ত যে স্পিড কমলো তারপর আবার বাড়া শুরু করলো, ইন্টারেস্টিং টপিক, দ্যাটস ওয়াই এখানে ওটা বলছে ওরা। এরপরে দেখি ওরা কি নিয়ে আলোচনা করে। Lorries also show a similar pattern, but the overall emissions are lower than that from bus. লরিসের ক্ষেত্রে সিমিলার প্যাটার্ন দেখাইছে, এই জন্য এটা নিয়ে ডেটা নিয়ে আলোচনা করে নাই, এটা ডেটা নিয়ে কিন্তু আলোচনা করে নাই, দেখছেন সরাসরি খালি জাস্ট বলছে সিমিলার প্যাটার্ন, তবে খালি বলছে এটা লোয়ার দেন দ্যাট ফ্রম বাস, বাসের থেকে কম, শুরুতেও বাসের থেকে কম ছিল, পরেও সবসময় বাসের থেকে কম ছিল, lower than that of bus. Another point of difference is that emissions decrease till the speed of 90 km per hour and only after that begin to rise again. এটার ক্ষেত্রে 90 কিলোমিটার পার আওয়ারে আইসা তারপর হচ্ছে ওর মানে চেঞ্জেসটা আমরা দেখছি, মানে এই সেম মানে প্যাটার্নটাকে আমরা খেয়াল করেছি 90 কিলোমিটার পার আওয়ারের ক্ষেত্রে। তো এখানে কেন বাসের মতো করে ডেসক্রাইব করে না, বাসটা কিন্তু দেখেন খুব ভালোভাবে ডেসক্রাইব করছে ইনফরমেশন দিয়ে দিয়ে, কিন্তু লরির ক্ষেত্রে কেন এতগুলো ইনফরমেশন দিল না, কারণ যেহেতু এটা সিমিলার প্যাটার্ন ফলো করে, সো লরির ক্ষেত্রে আবার সেম সিস্টেমে ডেসক্রাইব করাটা হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য দেওয়া। এটা একটা পারফেক্ট গ্রাফ লেখা। এরপরে দেখি পরে কি লিখছে, যেহেতু এই দুইটা সিমিলার প্যাটার্ন ফলো করছে, সো এই দুইটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখলো। পরবর্তীতে দেখি, the emissions from diesel car and petrol car show a similar pattern, এক্ষেত্রে যেহেতু সিমিলার প্যাটার্ন দেখাচ্ছে, and also do not show much variation with speed, কোনো ভেরিয়েশন তেমন একটা দেখাচ্ছে না। emissions from diesel car are the least and hover around 5 কিলোমিটার, এই ডিজেল কারটাই তো এটা, এই যে এই নিচের যেটা, এটা সব থেকে কম ছিল, এই জন্য বলছে ডিজেল কার আর দিস লিস্ট এন্ড হোভার অ্যারাউন্ড 5 গ্রাম পার কিলোমিটার, মানে এইখানেই মানে উঁচু নিচু করতেছে, হোভার অ্যারাউন্ড 5 গ্রাম পার কিলোমিটারের এখানেই মানে উঁচু নিচু হচ্ছে আর কি, বোঝাচ্ছে একবারে। and those from petrol car are around 10 কিলোমিটার, আর পেট্রোল কারের ক্ষেত্রে হচ্ছে ওভার অ্যারাউন্ড কোথায় 10 কিলোমিটার, এখানে এই দেখেন একটু উপর থেকে নিচে নামলো আবার উপরে উঠলো,
hover around এই কথাটা বলছে। এটা কিন্তু hover around, ফ্ল্যাকচুয়েশন না। ফ্ল্যাকচুয়েশন কিন্তু ডিস্টিংগুইশ করতে পারবেন ভালোভাবে, মানে একটু বেশি বাড়বে একটু কম হবে, এরকম জাস্ট একটা জিগজ্যাগের মতো হলে তখন আমরা করব কি ফ্ল্যাকচুয়েশন বলবো, ঠিক আছে। আর এটা আমরা হোভার অ্যারাউন্ড কথাটা দিয়ে বলতে পারি। যেহেতু এটা মোরলেস প্রায় সেম ছিল, সো এখানে বেশি ডেটা আনে নাই, জাস্ট এটা বলছে এটা 5 গ্রাম পার কিলোমিটারের থেকে সাথে ছিল, আর এটা মানে এটা অ্যারাউন্ড এই টাইপের ছিল, আর হচ্ছে এটা 10 কিলোমিটার, জাস্ট এই দুইটা ইনফরমেশন দিচ্ছে। তো এটার বিষয়ে আরো বেশি কথা বলার কোনো দরকারই নেই। একটা মেইন ফিচার পাইছি যেটা কিনা আমরা বেশি করে ডিসক্রাইব করেছি, দেন এইটা একটা সিমিলারিটি দেখায় শেষ করে দিচ্ছি। খালি বলছি যে কোন পয়েন্টে যে কমে আবার পরে বাড়লো সেই পয়েন্টটাকে জাস্ট মেনশন করে দেওয়া হয়েছে। আচ্ছা, বুঝছেন কিভাবে গ্রাফ লিখতে হয়? আপনারা এটা কি বুঝছেন? দিদি কি বুঝতে পেরেছেন? ইসমাইল, ও জাহিদ ভাই জয়েন করছেন, শাকিল ভাই কই গেল? আচ্ছা, এটা একটা পারফেক্ট গ্রাফ ছিল এবং লেখাটাও খুব পারফেক্ট ছিল। ভালো হয়েছে যে এটা ডেসক্রাইব করেছে আপনাদের কাছে। এখন আমরা ম্যাপ অথবা একটা প্রসেস ডায়াগ্রামে চলে যাই। ডেটা টাইপের যা যা আছে, টেবিল হোক, পাই চার্ট হোক, বার চার্ট হোক, লাইন গ্রাফ হোক, সব সেম লেখা। একটু আগে যখন দেখলেন বার গ্রাফটা আমি ডেসক্রাইব করেছি এবং হচ্ছে লাইন গ্রাফ ডেসক্রাইব করেছি, কিন্তু দেখলেন সেম ভাবে আলোচনা করা। আপনারা তাও বাসায় যখন পড়বেন, টেবিল পাই চার্ট গুলো যখন পড়বেন, যদি প্রবলেম হয় আমাকে বলেন। এটা একটা প্রসেস ডায়াগ্রাম। প্রসেস ডায়াগ্রামে কি দেখতেছি এখানে একটু দেখি। প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিছু ভোকাবুলারি প্রসেস ডায়াগ্রামে আরেকবার একটু দেখাই। এখানে লেখা নাই, এই মেকারের বইতে আছে। প্রসেস ডায়াগ্রামের স্টেপ, তারপরে হচ্ছে ফলোইং, নেক্সট স্টেজ, এরকম টাইপের কিছু কথা আসবে। এটা পড়তে গেলে আমরা দেখতে পাবো। আমাদের প্রসেস ডায়াগ্রাম কিন্তু একটা সমস্যা আছে প্রসেস ডায়াগ্রামে, সেটা হচ্ছে এখানে মানে এত ক্লিয়ার ইনফরমেশন থাকে না, আমাদের কিছু এক্সট্রা কথাবার্তা অ্যাড করতে হয়, মানে এক্সট্রা কিছু কথাবার্তা অ্যাড করতে হয়। এইটা একটা বিশেষ ক্ষেত্র যেখানে হচ্ছে আপনার নিজের থেকে লেখার মতো কিছু এক্সট্রা আছে। গ্রাফের ক্ষেত্রে কিন্তু জাস্ট আমরা দেখে দেখে ডিসক্রাইব করি, তাহলে একমাত্র প্রসেস ডায়াগ্রামে এরকম হয় যে আপনার নিজের থেকে কিছু বলতে হয়, কারণ কোহেরেন্সটা রক্ষা করার জন্য, কোহেরেন্স এন্ড কোহেশনটা রক্ষা করার জন্য আপনার নিজের থেকে অনেক কথা বলতে হবে, কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে হবে। আরেকটা বিষয় আমি কি বলেছি, প্রসেস ডায়াগ্রাম হবে প্যাসিভ সেন্টেন্সে হবে। আরেকটা কি বলেছি, প্রসেস ডায়াগ্রামে সবসময় একটা বডি প্যারাগ্রাফ হবে, একটা বডি প্যারাগ্রাফে ফুল প্রসেসটা ডিসক্রাইব করে ফেলবো আমরা। আচ্ছা, process diagram. The diagram below shows the multi-stage production of peas as canned fruits. মানে মানে পি কে কি ক্যানিং করবে, মানে পি গুলো ক্যান করবে, ক্যান আকারে সেল করার জন্য আহ, এটাকে ক্যান করবে। এটার যে প্রসেসিংটা, সেই ফুল প্রসেসটা এইটাকে এখানে ডেসক্রাইব করা হয়েছে, ঠিক আছে। তো আমার এটার বিষয়ে একটা রিপোর্ট লিখতে হবে। রিপোর্ট লেখা মানেই আমার ওই যে ল্যাব রিপোর্ট, ল্যাবের কোনো এক্সপেরিমেন্ট করা, যেটাকে কিনা পরবর্তীতে ডিসক্রাইব করতে হয় প্যাসিভ সেন্টেন্সে। তো এটাও তো রিপোর্ট। এটা কি ইউনিভার্সিটি লেকচারার হিসাবে লেকচার, মানে এটাকে
একটা রিপোর্ট আকারে ডেসক্রাইব করবে আর কি, সেটা আমাকে লিখে এইভাবে দেখাইতে হবে। তো এটা যেহেতু একটা ইলাস্ট্রেশন, তো আমরা এটা প্রেজেন্টস লিখতে পারি, শোস লিখতে পারি। যেহেতু শোস আছে তো আমি তো শোস লিখতে পারবো না, তো এখানে আমি কি লিখতে পারি, দ্য ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম লিখি, সমস্যা নেই। কিন্তু ইলাস্ট্রেটস লিখছে, দেখেন শোস এর জায়গায় লিখছে কি ইলাস্ট্রেটস। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস হাউ টু প্রডিউস, এটা কি লিখছে মাল্টি স্টেজ প্রোডাকশন, সেটার জায়গায় এখানে কি লিখছে হাউ টু প্রডিউস, আর প্যারাফ্রেজ করছে হ্যান্ড ফ্রুট স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। অথবা এটা লিখতে পারতো হাউ টু প্রডিউস পিস অ্যাজ হ্যান্ড ফ্রুট স্টেপ বাই স্টেপ, মাল্টি স্টেজের জায়গায় বলে কি লিখছে স্টেপ বাই স্টেপ লিখছে। It is clear that there are several main steps in the process, from the picking of peas to the final canned product. এইরকম একটা কথা আমাদের জেনারেলাইজড ইন্ট্রোডাকশনের মধ্যে বলতে হবে। এই কথাটাকে খুব ভালো করে বুঝেন। এখানে আমরা যা দেখতেছি এটাকে কিভাবে লিখছি, it is clear that, এভাবে লিখবো there are several main steps, এই অনেকগুলো স্টেপ না, এই জন্য আমরা কি বলবো there are several main steps, অথবা there are several complex stages, অথবা there are several simple stages, আমাদের মতো খালি জাস্ট বলবো stages অথবা steps, হ্যাঁ, ইন দা প্রসেস, এই ফুল প্রসেসে অনেকগুলা স্টেজ আছে, আমরা জাস্ট এটা বলবো। এই কথাটা একদম মুখস্থ করে রাখেন, আপনার যে কোনো প্রসেস আসলে প্রত্যেকটা প্রসেস ডায়াগ্রামের স্টেপ থাকবেই, তো আপনি খালি বলবেন ইট ইজ ক্লিয়ার দ্যাট দেয়ার আর সেভারাল মেইন স্টেপস ইন দিস প্রসেস, একদম হুবহু এটা বলবেন। অথবা দিস প্রোডাকশন টেকনোলজি বা সামথিং কিছু যেটাই থাকবে এরকম কিছু একটা বলে দিন। ফ্রম দ্য, এখানে প্যাকেজিং আছে, ওখানে হয়তো অন্য কোনো একটা স্টেজ থাকবে, মানে শুরুর যে স্টেজটা সেটাকে আমরা বলবো ফ্রম, যে স্টেজটা শুরুর স্টেজ, ফ্রম দ্য স্টার্টিং স্টেজটা ওটার নাম বলবো। এটার ক্ষেত্রে হ্যান্ড পিকিংটা হচ্ছে ওদের ফার্স্ট স্টেজ, ফ্রম দ্য পিকিং অফ দ্য পিস, তারপর সবার শেষেরটা টু দ্য ফাইনাল ক্যান্ড প্রোডাক্ট। ডিসপ্যাচের জায়গায় কি থাকে, মানে ফাইনাল ক্যান্ড প্রোডাক্টটাই তো ডিসপ্যাচ করে, তো ডিসপ্যাচের জায়গায় আমরা ডিসপ্যাচ না লিখে বলো ফাইনাল ক্যান্ড প্রোডাক্ট লিখেছে। তো এই কথার এইরকম একটা জেনারেলাইজ কথা আমরা সবসময় প্রসেস ডায়াগ্রামের জন্য মুখস্থ করে রেখে দেবো। জাস্ট ডায়াগ্রাম অনুসারে মাঝে মাঝে হয়তো কিছু ওয়ার্ডস চেঞ্জ হতে পারে, কিন্তু এই স্ট্রাকচারটা ঠিক থাকবে, ঠিক আছে। তো প্যারাফ্রেজিংটাও দেখলাম, প্লাস হচ্ছে এই জেনারেল কথাটাও লিখলাম। এরপর ওভারঅলটা কি আছে দেখি। ইট ক্যান বি সিন দ্যাট দ্য প্রসেস অফ ক্যানিং পিস ইজ a complex process involving many steps। শেষ। এই ওভারঅলের ক্ষেত্রেও যে এই কথাটা মুখস্থ করে রাখেন, কারণ এই প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাকশন আর ওভারঅলে তেমন বেশি কিছু কথা বলার নাই, কারণ আমার মেইন প্রসেসটা ফুল এ টু জেড ডেসক্রিপশনটা হবেই বডি প্যারাগ্রাফের ভিতরে। তো ইন্ট্রোডাকশনের মধ্যে জাস্ট যা যেভাবে বললেন সেভাবে লেখেন, আর ওভারঅলে খালি এই কথাটা সব ক্ষেত্রেই লিখবেন। ইট ক্যান বি সিন দ্যাট দ্য প্রসেস অফ, তারপর যেটাই হোক, ম্যানুফ্যাকচারিং গোট মিল্ক সোপ হোক বা যেটাই হোক, process of canning fish is a complex process involving many steps। শেষ। এইটাই ওভারঅল লিখবেন সবসময় সহজভাবে লেখার জন্য। এখন ইয়াতে আসি, মাঝখানের এটাতে। এখানে যদিও দুইটা প্যাসেজ করছেন, কিন্তু আপনারা এক প্যাসেজ লিখলেও লেখাটা ভালো, অথবা দুইটাও যদি করেন, এটা আসলে দুইটা হয় নাই, ওরা দুই ভাবে যদি লিখেও থাকে আসলে দুইটা হয় নাই। ইন দ্য নেক্সট স্টেপ, এটা এখানে লেখা আর একটা ফাঁকা দিয়ে লেখাও সেম। ইন দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য প্রসেস, প্রথম স্টেজ এটা। এখান থেকে দেখে কিন্তু কি কি আছে, হ্যান্ড পিকিং আছে, তারপর ট্রান্সপোর্টিং, ওয়াশিং, কোয়ালিটি চেকিং, কোল্ড স্টোরেজ, ওয়েইং এন্ড গ্রেডিং, ফিলিং, তারপর হচ্ছে পোরিং আর স্লাইসিং, তারপর ক্যানিং, সিলিং, কুকিং, স্টেরিলাইজিং, লেবেলিং, স্টোরেজ এন্ড ডিসপ্যাচ, এই কয়েকটা স্টেজ। তো এখানে সম্ভবত ক্যান করার আগ পর্যন্ত এই জায়গাটাকে এক রকমের প্রসেস ধরে রাখছে ওরা, আর ক্যান করে তারপর ক্যানের পরবর্তী প্রসেসটাকে আরেকটা স্টেজ ধরছে ওরা, মানে মেইন দুইটা স্টেজ হিসেবে ভাগ করছে। এই কারণে সম্ভবত হ্যাঁ এটাই করছে, এই যে ক্যান করার
স্ক্যান করা থেকে শুরু করে পরের এটাকে একটা আলাদা স্টেজ, স্ক্যানের আগ পর্যন্ত এই ফল নিয়ে যতক্ষণ কাজ করছে সেটাকে আলাদা একটা স্টেজ। এটাকে কিভাবে ডিসক্রাইব করলো? ইন দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য প্রসেস, রাইট পিকস। এই দেখেন এই কথাটাকে কি বলছে? বলে নাই তো। হ্যান্ড পিকিং মানে হাত দিয়ে তুলছে পি গুলোকে। তো এইটা কি পিয়ার্স আর কি, সরি পিয়ার্স মানে নাশপাতি আর কি। রাইট পিয়ার্স গুলোকে হাত দিয়ে তুলছে, এটা যে রাইট নাকি রাইট ছিল না, তো এইটা কিন্তু বলে নাই। গ্রিন নাকি রাইট এটা তো বলে নাই। কিন্তু এই কথাগুলাই সেই এক্সট্রা কথা যেটা আপনাদেরকে আনতে হবে প্রসেস ডায়াগ্রাম ডিসক্রাইব করার জন্য, যাতে করে এইটা কোহেরেন্স এন্ড কোহেশনটা রক্ষা হয়। Right pears are picked by hand. হ্যান্ড পিকিং এর জায়গায় কি লেখছে? পিক বাই হ্যান্ড। এটা কি প্যাসিভ সেন্টেন্সে লেখা। রাইট পিয়ার্স হচ্ছে সাবজেক্ট, রাইট পিয়ার্স আর পিক বাই হ্যান্ড। এখানে সাবজেক্ট কোনো কাজ করতে পারছে না। পিক বাই হ্যান্ড বাই সামওয়ান, এটা কারো কারো মাধ্যমে, পিক বাই হ্যান্ড হাতের দ্বারা এটা তোলা হয়েছে, এইভাবে প্যাসিভ সেন্টেন্সে লেখা। and then transported to the factory. ট্রান্সপোর্টিং কোথায় নিয়ে গেছে? ফ্যাক্টরিতে নিয়েছে, এই কথাটা এক্সট্রা আনা হয়েছে। কারণ আমাদের এটা কমন সেন্স যে যেটা কি বলে পিয়ার্স তো আমার পাকাটাই পারবো, এটা কমন সেন্স থেকে আসা। ফ্যাক্টরিতে কাজটা হবে, ফ্যাক্টরি ওয়ার্ডটা আনাটাও আমাদের কমন সেন্স। where the pears were washed and then checked for quality under magnified view। মানে এরপরে কি হচ্ছে, ইয়াতে ফ্যাক্টরিতে কি করছে? ওয়াশিং এন্ড কোয়ালিটি চেকিং কিভাবে লিখছে? ওয়াশড এন্ড দেন চেকড ফর কোয়ালিটি আন্ডার আ ম্যাগনিফাইড ভিউ। ম্যাগনিফাইড ভিউ বলতে বোঝাচ্ছে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা। এটা এরকম না যে বড় করে দেখা বা খুব ভালো করে পর্যবেক্ষণ করা, ম্যাগনিফাইড ভিউ অর্থ হচ্ছে এটা। আচ্ছা, এই যে এই কথাগুলা কিন্তু সেই এক্সট্রা কথাগুলা বারবার আমি বলে দিচ্ছি কিন্তু। এরপর কি নেক্সট, দ্য ডিফেক্টিভ পেয়ার্স কোল্ড স্টোরিং আর ওয়েইং এন্ড গ্রেডিং। এই যে কি বলে, defective pears are taken away and good ones are cooled in the storage at a specific temperature. কোল্ড স্টোরিং এর মাঝখানে কি এই কথা এখানে লেখে নাই, কিন্তু এই এক্সট্রা কথাটা আপনার আনতে হয়েছে। ডিফেক্টিভ যে পেয়ার্স গুলো সেগুলো কিন্তু সেগুলা টেকেন অ্যাওয়ে মানে দূরে সরায় নিয়ে গেল বা চলে গেছে। তারপরে যেগুলো ভালো ছিল সেগুলোকে কি করছে? গুড ওয়ান্স আর কোল্ড ইন আ স্টোরেজ। এই কোল্ড স্টোরে কি খারাপটাকে নিবে না, ভালো যেটা সেটাই নিবে। সো ভালো যেহেতু নিবে, এই কথাটা আমরা তো কমন সেন্স থেকে আসছে, এখানে খুব কমন সেন্স খাটাইতে হবে। আচ্ছা, কোয়ালিটি, আচ্ছা এটা গেল। কোল্ড স্টোরেজে নিল at a specific temperature, এই কথাটাও কমন সেন্স থেকে আসলো। কোল্ড স্টোরেজে অবশ্যই একটা স্পেসিফিক টেম্পারেচার মেনটেন করা হয়, তো এই কথাটাকে ওখান থেকে আনলো। এরপর কি বলছে? দেন দ্য pears are weighed and graded, মানে ওজন করা হলো এবং গ্রেডিং করা হলো, মানে বড়গুলো একসাথে করা, ছোটগুলোকে একসাথে করা, এইভাবে into different grades। এই যে বড়কে আলাদা করা, ছোটকে আলাদা করা, এরকম বিভিন্ন গ্রেডে আলাদা করা হলো, যে গ্রেডেড ইনটু ডিফারেন্ট গ্রেডস। গ্রেডিং কথার মানে এটা। এরপর কিছু ফলোইং দিস মানে তার ঠিক ইমিডিয়েটলি পরে। ফলোইং মানে কি? গ্রেডিং এর জায়গায় লেখা যেত না যে সর্টেড বা সর্টিং? অবশ্যই লিখতে পারতেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফলোইং দিস দ্য pears are peeled। এরপর পিলিং স্টেজে গেছে। ফলোইং দিস মানে কি? ঠিক ইমিডিয়েট পরে এরিয়াটা। ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজ, এই কথাটাও লিখতে পারেন ফলোইং এর বদলে, ঠিক আছে? তো ফলোইং দিস দ্য pears are peeled মানে এটা উপরের খোসাটা ছাড়ানো হলো, বিফোর স্লাইসিং দেম। এই যে এখানে কোরিং অর স্লাইসিং যে কথাটা বললো, স্লাইসিং এর ঠিক আগে পেলিং করা হয়েছে, মানে এইটা ঠিক ইমিডিয়েট পরে পেলিং করা হয়েছে। কিসের আগে? স্লাইসিং এর আগে, এইভাবে বলছে, ঠিক আছে? and then their cores are also removed। কোরিং এন্ড স্লাইসিং মানে কেটে মাঝখানের যে কোর মানে যেখানে বীজগুলো থাকে সেইগুলো তো রাখবো না, সো বীজগুলো ফেলে দেওয়া হয়েছে। cores are also removed। হ্যাঁ, এরপরে ক্যানিং এ চলে গেছে। ইন দ্য নেক্সট স্টেপ
মানে পরের স্টেপে, ক্যানিং এর স্টেপে, দিস cored and sliced pears are put in cans, ক্যানের মধ্যে ঢুকানো হলো, and sealed before being cooked, এরপরে সিল করা হয়েছে। তো এই ফুল মানে রান্না করা, এখানে কুক মানে হচ্ছে আহ, কি বলে, এটা ক্যান করে স্টেরিলাইজ করে কিভাবে, কি বলে যে কুকড বলতে এখানে বোঝাচ্ছে যে ওয়াটার বাথ করানো। এটা আমরা টেকনোলজি জানি দেখে বললাম, কিন্তু সবাই তো জানে না, তো তারা হচ্ছে জেনারেলাইজ ভাবে লিখতে, মানে এটা এখানে যা লেখা আছে তাই তাই থেকে বলবে। ক্যান দেন কি হচ্ছে, সেল করা হয়েছে বিফোর কুকড, এটা বলছে বিফোর বিং কুকড। দিস অলসো স্টেরিলাইজড এন্ড ক্যানস ফিলড উইথ পেয়ার্স, এরপরে কি এই কুকিং করার কারণে কি হয়, এটা স্টেরিলাইজ হয়, মানে ভিতরে জীবাণু মরে যায়। দ্য ক্যানস ফিলড উইথ পেয়ার্স, এটা কুকিং এর কারণে স্টেরিলাইজ হলো, এটা বুঝলো। আফটার দিস, এরপরে কি, আফটার দিস কি হলো, দ্য ক্যানস আর লেবেলড এন্ড স্টোরড and are finally dispatched to the supermarket for sale, এই যে এরপর লেবেল করা হলো, স্টোরেজে মানে স্টোর করা হলো, তারপর ডিসপ্যাচ করা হলো কিসের জন্য, সুপারমার্কেট ফর সেল, এইটাও কমন সেন্সের বিষয়। ডিসপ্যাচ করে কই পাঠায়, সুপারমার্কেটে সেল করতে পাঠায়। তো এই কথাটাকে এইভাবে আসছে। এখন আরেকটা জিনিস আমরা খেয়াল করি, দেখেন, ইন দ্য ফার্স্ট স্টেজ, তারপরে কি বলছে, ওই গেল নেক্সট, এই কথাটা লিখছে, তারপরে কি লিখছে, ফলোইং দিস লিখছে, তারপরে কি লিখছে, দেন লিখছে, তারপরে লিখছে ইন দ্য নেক্সট স্টেপ লিখছে। দেখেন, আবার আফটার দিস লিখছে, এইগুলাকে বলা হচ্ছে কোহেসিভ ডিভাইস। ঠিক আছে, এগুলা কিন্তু লেখাটার ধারাবাহিকতাটাকে রক্ষা করলো, এবং দেখেন কোনোটাই কিন্তু কোনোটার সাথে ম্যাচ করে না, কারণ এই নেক্সট ওয়ার্ডটা দ্বিতীয়বার ব্যবহার করে নাই, দেন বারবার ব্যবহার করে নাই, ইন দ্য ফার্স্ট স্টেজ লিখছে, ইন দ্য নেক্সট স্টেপ লিখছে, অথবা তারপরে আর কি যে আফটার দিস লিখছে। হ্যাঁ, সেম কথা কখন আমরা কি করব না, চেষ্টা করব যে সবসময় আলাদা আলাদা, মানে আলাদা আলাদা সিনোনিম অথবা আলাদা ভাবে প্রেজেন্ট করার জন্য কথাটাকে। ঠিক আছে, ফাইনালি কথাটা, এই যে ফাইনালি কথাটা না, এটাও একটা কোহেসিভ ডিভাইস। এই টাইপের গুলো আমরা আনবো। এইগুলা কই পাবো, সেটা হচ্ছে এখানে পাবো, এই চার্টের মধ্যে। এই চার্টে কিছু আছে, ইয়াতেও আছে, মেকারের বইতেও আছে। এই গেল হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। প্রসেস ডায়াগ্রাম কিন্তু তুলনামূলকভাবে যত গ্রাফ আছে তার মধ্যে প্রসেস ডায়াগ্রামটা কঠিন, কারণ এইটাই, এক হচ্ছে আমার কমন সেন্স দিয়ে অনেক কথা আনতে হয় কোয়েশন রক্ষা করার জন্য। ইভেন অনেক সময় এই যে দেখেন, কোরিং কাকে বলে, এই জিনিসটা তো অনেকেই না জানতে পারে। কোরিং মানে হচ্ছে ভিতরের কোডটাকে ফেলে দেওয়া, আমি জানি কিন্তু অনেকে নাও জানতে পারে, তাই না? আবার কুকিং এর কারণে যে স্টেরিলাইজ হয়, এই কথাটা তো নাও জানতে পারে অনেকে। তো যে যদিও এটা নট নেসেসারিলি আমার সব জানতে হবে এটা না, পেলিং তারপরে কই গেল, কোরিং এন্ড স্লাইসিং এ চলে গেল, এইরকম বলে আমি রেখে দিতে পারি যদি আমি না জানি। আর যদি জানি তো বলবো, না জানলে নাই, কিছু করার নেই। কিন্তু আমার অবশ্যই কোহেরেন্স এন্ড কোহেশনটাকে ডিভাইস দ্বারা দেখাইতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের প্রসেস ডায়াগ্রাম। এটা কি বুঝছেন আপনারা? আজকে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ম্যাপ। তার আগে হচ্ছে প্রসেস ডায়াগ্রাম যদি বুঝে থাকেন তাহলে ভালো। এই প্রসেস ডায়াগ্রাম প্যাসিভ সেন্টেন্সে সবসময় লিখতে হবে। এটা তো একটু আগে দেখলেন যে আমরা যাই বললাম সবই প্যাসিভ সেন্টেন্সে ছিল। তো প্যাসিভ সেন্টেন্সে এটা যেহেতু লিখতে হবে আর হচ্ছে ওই যে বুঝতে হয়, এই কারণে এটা একটু হার্ড হয়, তবে এত ভয় পাওয়ার কিছু নাই। আমাদের একটু মানে কি করব, মানে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এগুলা সহজ হয়ে যায় আমাদের, তখন আর কঠিন থাকে না। ওই যে আমি তাও আপনাদেরকে তো বললামই, কোনো একটা স্টেজ যদি আপনি নাও বুঝেন, জাস্ট স্টেজটাকে মেনশন করেন, আর কিছু না, যদি না বুঝেন। আর যদি বুঝেন তাহলে লেখেন। তাহলে আমাদের কোনো মতে 150 ওয়ার্ড লিখতে হবে। প্রসেস ডায়াগ্রাম যদি কিছু নাও করতে পারি, দেখা যায় অনেক সময় এটা হয় যে এই আইডিয়াগুলো মাথায় না আসার কারণে, অথবা হচ্ছে এই যে স্টেজগুলো সম্পর্কে তেমন আইডিয়া না থাকার কারণে
অনেক সময় আমরা 150 ওয়ার্ডের বেশি 150 ওয়ার্ড লিখতে পারি না। অনেক সময় প্রসেস ডায়াগ্রাম অনেক কম লেখা হয়, 150 ওয়ার্ড হয় না। এটা একটা বড় সমস্যা প্রসেস ডায়াগ্রামে। যদি ডায়াগ্রাম ঠিক মতো না বুঝি এবং এক্সট্রা কথাগুলো না আনি, তখন দেখা যায় যে 150 ওয়ার্ড ফুলফিল হয় না। তো কোনো মতে আপনারা চেষ্টা করবেন প্রসেস ডায়াগ্রাম আসে এইভাবে করে, এই স্ট্র্যাটেজিটা ফলো করে কোনো মতে 150 ওয়ার্ডকে যেন ক্রস করা যায়। 150টা তো আপনি 152টা 55টা লিখলেও তো কোনো সমস্যা নেই, কিন্তু 150টা লিখতেই হবে। হ্যাঁ, তো ওইভাবে যদি আপনি লেখেন তাও হবে। প্রসেস ডায়াগ্রাম আসলে অনেক বেশি লেখার সুযোগ কম এই এক্সট্রা কথাগুলো না আনলে। আচ্ছা, এরপর আসি ম্যাপ। একটু নিঃশ্বাস নিয়ে নেই, আপনিও একটু নিঃশ্বাস, আপনারাও একটু নিঃশ্বাস নেন, কারণ যেহেতু অনেকগুলো গেল, এখন আরেকটা যাবে মাথার ভিতর দিয়ে। একটু পানি খেয়ে নিই। এক মিনিটের রেস্ট আর কি। আচ্ছা, এবার আসি প্রসেস ডায়াগ্রাম। The map shows the village park. এটা একটা ভিলেজ পার্ক। নাও অ্যান্ড 10 years ago. এটা হচ্ছে ভিলেজ পার্ক নাও, মানে বর্তমান ভিলেজ পার্কের অবস্থাটা এটা ম্যাপে দেখাচ্ছে। আর এই ভিলেজ পার্কটা হচ্ছে 10 বছর আগে। Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. এই কথা সবসময় বলবে। আচ্ছা, দেখো, এখন যখন ম্যাপ আসবে তখন ফার্স্টে আমার একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা ম্যাপের উপরের অংশ, মানে পেজের উপরের অংশ হচ্ছে নর্থ, ঠিক আছে? উত্তর দিকটা হচ্ছে সবসময় উপরে থাকবে। ম্যাপের অলওয়েজ উপর দিকটা হচ্ছে নর্থ সাইড, ডান হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, বাম হচ্ছে ওয়েস্ট, আর নিচেরটা হচ্ছে সাউথ। হ্যাঁ, তো আরেকটা বিষয় করবেন, সেটা যে ম্যাপটাই পাবেন সেই ম্যাপটাকে জাস্ট 4 ভাগ করে ফেলবেন। এইটাকে 4 ভাগ করে ফেলবেন। আমি দেখি এটা দিয়ে দাগ দেওয়া যায় কিনা, দেওয়া যাবে আশা করি। ধরেন আমি এখানে একটা দাগ দিলাম, আর এটাকে একটা দাগ দিলাম, এটা 4 ভাগ করে ফেললাম। 4 ভাগ করে ফেললে এই সাইডটা হচ্ছে নর্থ সাইড, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট। দাগ দেওয়া যাচ্ছে না, এই পাশটা হচ্ছে এই পাশটা হচ্ছে নর্থ, এটা মনে রাখবো। এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ। তো আমরা যখন এটাকে যা 4 ভাগ করে ফেলবো, এই যে ফার্স্ট যে পার্ট, এই ভাগটা, এই যে নর্থ এন্ড ইস্ট এর মাঝখানে এই জায়গাটাকে আমরা নর্থ ইস্ট সাইড বলবো, অথবা নর্থ ইস্ট কর্নার বলবো, অথবা নর্থ ইস্ট পোর্শন বলবো। তো আমরা ম্যাপটাকে এরকম ভাগ করে ফেললে আমরা কিন্তু বুঝে যাব যে কোথায় কি ছিল। এটাকে আমরা রে এটাকেও ভাগ করে ফেলি। আচ্ছা, তো আগে নর্থ ইস্ট কর্নারে কি ছিল, এখন নর্থ ইস্ট কর্নারে কি আছে? টেনিস কোর্ট আসলে কোন পাশে? নর্থ সাইডে। এই টেনিস কোর্টের নর্থ সাইডেই আছে। কোর্ট চেঞ্জ হয় নাই। কি চেঞ্জ হয়েছে? নর্থ কোর্টে, টেনিস কোর্টে আগে 2টা কোর্ট ছিল, এখন 4টা কোর্ট হচ্ছে। আর নর্থ ইস্ট কর্নারে কি কি ছিল আগে দেখি। আগে ছিল শুধু চিলড্রেন্স প্লে এরিয়া ছিল। বর্তমানে কি আছে? চিলড্রেন্স প্লে এরিয়া আছে, চিলড্রেন্স সফট প্লে এরিয়া আছে। আমরা খুব সূক্ষ্মভাবে জিনিসগুলো খেয়াল করি, ডেসক্রাইব করতে তখন ইজি হবে। আগে শুধু চিলড্রেন্স প্লে এরিয়া বলতে বোঝাচ্ছে যেখানে মানে হাত পা ইউজ করে খেলে, যেটা সেটা। এখন কি আছে? সেটাও আছে, প্লাস হচ্ছে সফট প্লে এরিয়া। সফট প্লে এরিয়া বলতে গেমিং এর ব্যবস্থা আছে। আর আগে ইস্ট সাইডে কিচ্ছু ছিল না, এখন ইস্টার্ন সাইডে কি টয়লেটস আসছে। আগে মাঝখানে ফুটবল পিচ ছিল, এখনো সেম ফুটবল পিচটা জায়গা ঠিক সেন্টারই আছে, এটা চেঞ্জ হয় নাই। আর এখন দেখেন, এটা হচ্ছে নর্থ সাইড বললাম না, নর্থ আর ওয়েস্ট। নর্থ ওয়েস্ট কর্নারে আগে কি ছিল? কার পার্ক ছিল। তা আবার কতটুকু অ্যাকোমোডেট করতে পারতো? 20টা, মাত্র 20টা গাড়ি ধারণ ক্ষমতা ছিল। এখন বর্তমানে কার পার্কটা একটু বড় হয়েছে, 50টা হয়েছে, 50 কার নিতে পারে এখন। এটা তফাৎ, আমাদের কম্প্যারিজন করতে হবে। সো আমাদের আগে ডিফারেন্সটা বের করতে হবে। ডিফারেন্সটা বের করতে পারলে
তাহলে আমরা সহজে বলতে পারবো। আগে দেখেন এটা কি ইস্ট আর এটা সাউথ, সাউথ ইস্ট কর্নার অথবা সাউথ ইস্ট পার্ট অথবা সাউথ ইস্ট সাইডে আগে কি ছিল? একটা পুকুর, পন্ড, একটা উডস মানে হচ্ছে জঙ্গল বা হচ্ছে হ্যাঁ জঙ্গলই বলতে পারি, উডস ছিল এন্ড পন্ড ছিল। এখন বর্তমানে এখানে কি আসছে? সাউথ ইস্ট কর্নারে বোটিং লেক, পন্ডের জায়গায় একটা বোটিং লেক বানাইছে, মানে এখানে যাতে নৌকা চালানোর জায়গা হয়। আর উডস ছিল, উডস এখন আছে, মানে কিছু স্ক্যাটার্ড গাছ আছে, এগুলো কিছু বলে নাই। উডস এর জায়গায় এখন একটা ক্যাফেই দেওয়া আছে, একটা ক্যাফেই বানানো হয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে কি সাউথ ওয়েস্ট কর্নারে কি আছে? সাউথ ওয়েস্ট কর্নারে আগে কিছুই ছিল না, ফাঁকা ব্ল্যাঙ্ক ছিল, এখন পিকনিক এরিয়া হয়েছে। ঠিক আছে। আর একটা বড় পার্থক্য দেখেন, আগে হচ্ছে এই ভিলেজ পার্কের আশেপাশে কিছুই ছিল না, এই এটা জাস্ট একটা দেওয়াল ঘেরা ছিল। বর্তমানে এই ওয়ালের চারিদিক থেকে একটা সাইকেল প্যাথ করা আছে, মানে এদিকে চারিদিকে একটা রোডের মতো করছে, সাইকেল একটা প্যাথ করছে, দেন এখানে সাইকেল চালানো যায়, যাতে জাস্ট এটাকে সাইকেল চালায় রাউন্ড এন্ড রাউন্ড রাউন্ড এন্ড রাউন্ড করা যায়। এই হচ্ছে তফাৎ। অনেকগুলো কিন্তু আমরা মেজর কম্পারিজনস পাইছি। আমাদের যখনই ম্যাপ আসবে, আমরা ম্যাপ দুটাকে খুব ভালো করে বুঝবো যে কোথায় কি আছে কোথায় কি নাই, দরকার হলে দাগায় রাখবো। ঠিক আছে, দাগায় রাখবো। আমি আমি কিন্তু বারবার বলতেছি এইটাকে কিন্তু 4 ভাগ করে নেবেন, ঠিক অ্যাকুরেট 4 ভাগ করে নেবেন, যাতে আপনি কোন কর্নারে বা কোন সাইডে কি আছে সেটা যেন ডিসক্রাইব করতে আপনার জন্য সহজ হয়, দেখে বোঝা যায়। এরপর আমরা ডেসক্রিপশনে যাই। তো আমার তো ফার্স্টে কি করতে হবে? এটাকে প্যারাফ্রেজ করতে হবে। দ্য ম্যাপ শোস, আমরা কি বলবো? দ্য ম্যাপ ইলাস্ট্রেটস, হ্যাঁ, অথবা দ্য গিভেন ম্যাপস ডিপিক্ট, ডিপিক্ট মানে হচ্ছে বোঝায়। আমরা সহজ ভাষাটা শিখছি যেটা, সেটাই ইউজ করব। দ্য ম্যাপ শোস এর বদলে দ্য ম্যাপ ইলাস্ট্রেটস অথবা দ্য ম্যাপ প্রেজেন্টস। হ্যাঁ, কি দেখাইছে? দ্য ম্যাপ প্রেজেন্টস অথবা illustrates the developments that have taken place in the village park over a period of a decade. 10 years মানে decade, মানে দশক। decade বলছে, যা কি বললো, মানে এই 10 বছরে কতগুলো ডেভেলপমেন্ট কমপ্লিট হয়েছে বা টেক প্লেস হয়েছে সেইটা খালি বলছে। The given maps illustrates the development that have taken place in village park over a period of a decade. এটা বলছে, জাস্ট এই কথাটাকে প্যারাফ্রেজ করলো 10 years ago পর্যন্ত এই কথাটাকে। It can be seen that radical changes have taken place over a period of 10 years. ইন্ট্রোডাকশন। রেডিক্যাল বলতে একদম বেসিক চেঞ্জেস আসছে। রেডিক্যাল মানেই হচ্ছে একদম আমূল পরিবর্তন হওয়া। হ্যাঁ, এখানে আমূল পরিবর্তনই তো হয়েছে, এটা 2টার জায়গায় 4টা হইলো, এখানে 20টার জায়গায় 50টা হয়েছে। পিকনিক এরিয়া হুট করে চলে আসছে, ক্যাফে হুট করে চলে আসছে, পন্ড একেবারে বোটিং লেক হয়ে গেছে, এখানে টয়লেট ছিল টয়লেট চলে আসছে, সফট এরিয়া, আবার এইটা অনেক চেঞ্জ এসে গেছে। এই জন্য রেডিক্যাল চেঞ্জ কথাটা বলছে। এটা ওয়ার্ডটা মুখস্থ করে রাখতে পারেন, আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওভারঅলে কি লিখছে দেখি আগে। দ্য টোটাল এরিয়া অফ দ্য পার্ক ইজ দ্য সেম। এরিয়া যাই ছিল তাই আছে, এরিয়া বাড়ায় নাই, এটা বলছে। বাট many things have been added and the functionality of the park has improved. অনেক কিছু অ্যাড হয়েছে না, সেইটা বলছে। many things have been added and the functionality of the park has improved. আগে তো বেশি কিছু করা যেত না, এখানে খেলতো, এখানে টেনিস করতো, আর হচ্ছে এখানে ফুটবল খেলার জায়গা ছিল, আর কিছু ছিল না। এখন এটার ফাংশনালিটি অনেক কিছু, ফুটবল, তারপর টেনিস, চিলড্রেন বাচ্চারা খেলবে, আবার হচ্ছে গেম খেলতে পারবে, নৌকা চালাতে পারবে, আবার পিকনিক এরিয়া আছে, ক্যাফে আছে, সাইকেল চালাতে পারবে, অনেক কিছু। ফাংশনালিটি হ্যাজ ইমপ্রুভড। ঠিক আছে, তো এটা ওভারঅল একটা এটা আমাদের একটা জেনারিক কথা, যেটা কিনা আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা দেখব যদি এরিয়া চেঞ্জ না হয় আমরা বলবো এরিয়া চেঞ্জ হয়নি, যদি এরিয়া চেঞ্জ হয় বলবো এরিয়া চেঞ্জ হয়েছে, কোনো কিছু অ্যাড হলে বলবো অ্যাড হয়েছে, কোনো কিছু যদি আমূল পরিবর্তন হয় তাহলে বলবো হ্যাঁ রেডিক্যাল চেঞ্জ আসছে। যদি আমূল কোনো চেঞ্জ না হয় তাহলে আমরা বলবো যে ওইরকম তেমন কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এইরকম কথাগুলো হচ্ছে ম্যাপের ক্ষেত্রে জেনারিক ওভারঅলের কথা।
আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ম্যাপ যখন ডেসক্রাইব করব তখন এটা একটা সহজ বিষয়, সেটা হচ্ছে ম্যাপটা কিন্তু দুইটা প্যারাগ্রাফ করব। ফার্স্টের প্যারাগ্রাফ শুধুমাত্র আগের যে ম্যাপটা সেটা ডেসক্রাইব করা, এখানে কম্প্যারিজন দেখাবো না, ঠিক আছে? আগে কি অবস্থা ছিল, মানে যেটা যেটা সব থেকে পুরানো সেটাকে আমরা জাস্ট প্রথম প্যারাগ্রাফে ডেসক্রাইব করব, কোনো কম্প্যারিজন দেখাবো না। মেইন কম্প্যারিজন দেখাবো সেকেন্ড প্যারাগ্রাফে। আমরা সেকেন্ড প্যারাগ্রাফে দেখাবো হচ্ছে মেইন কম্প্যারিজন গুলা, আর ফার্স্টের প্যারাগ্রাফে শুধু যেটা পুরানো হবে ম্যাপ সেটাকে আমরা ডেসক্রাইব করব। আইদার এটা যদি এরকম হয়তো যে এটা বর্তমান অবস্থা, এটা 10 বছর পরে কি হবে সেটার একটা প্ল্যানিং দেওয়া হয়েছে, যদি এরকম হতো তাহলে বর্তমান অবস্থা আমরা ডেসক্রাইব করতাম। এটা যেহেতু 10 বছর আগের কি ছিল সেটা এখন ডেসক্রাইব করব, এবং বর্তমানে কি হয়েছে সেটার কম্প্যারিজনটা সেকেন্ড প্যারাগ্রাফে আমরা করব। এখন দেখি এটা কি বলছে। 10 years ago the park was fairly simple, দেখেই তো বোঝা যাচ্ছে, আমরা সহজেই বুঝতেছি এটা সিম্পল, with entrance at the northwest corner। এন্ট্রান্সটা কোথায় ছিল? এটা নর্থ আর এটা ওয়েস্ট না, এই নর্থ ওয়েস্ট কর্নারে, এই যে এই কর্নারে কি ছিল? এন্ট্রান্স। the entrance at the northwest corner, the football pitch was in the center of the park। ফুটবল পিচটা ছিল একদম মাঝখানে পার্কের। towards the north of which were two tennis courts, যেটার নর্থ সাইডে কি ছিল? towards the north of which মানে এই ফুটবল পিচের নর্থে, নর্থ মানে উত্তর দিকে কি ছিল? two tennis courts, দুইটা টেনিস কোর্ট ছিল। and on the northwest, আর এই ফুটবল পিচের নর্থ ওয়েস্ট মানে এটা নর্থ ওয়েস্ট সাইড না, নর্থ এন্ড ওয়েস্ট, নর্থ ওয়েস্ট সাইডে কি ছিল? a car park to accommodate about 20 cars were there। মানে কার পার্কটা ছিল নর্থ ওয়েস্টে, কার এই ফুটবল পিচের। তো এটা টাওয়ার কি অ্যাকোমোডেশনের ছিল কত? 20টা, এটা বলছে। আর চিলড্রেন্স প্লে এরিয়া ওয়াজ দেয়ার অন দ্য নর্থ ইস্ট, নর্থ ইস্টে আছে চিলড্রেন্স প্লে এরিয়া। and towards the southeast, এই সাউথ ইস্টের মধ্যে কি আছে? were some woods and the pond। জাস্ট কোথায় কি আছে এটা ডেসক্রাইব করছে, আর কিচ্ছু না। এখানে আমারই কোনো ইয়া নাই। এখন হচ্ছে মেইন খেলা, সেটা হচ্ছে এটার কম্প্যারিজন। কোথায় কি কম্প্যারিজন সেটা তো বুঝছি, আমূল যে পরিবর্তনগুলো আছে সেগুলো মাস্ট লিখতে হবে, সবকিছু যে লিখতে হবে এমন না। হ্যাঁ, আমূল পরিবর্তন যেটা হয়েছে সেটা খালি বলবো, সেটা মাস্ট বলবো আর কি। The second map shows, এটা সেকেন্ড ম্যাপ না, shows the park। এটা যদি আমরা বলি 10 years ago, এটা এখানে কিন্তু আমরা বলি নাই shows, কিন্তু এখানে shows বলছে। আমরা এখানে এটা যদি এই যে ইন্ট্রোডাকশন যদি আমরা ইলাস্ট্রেটস বলি, তাহলে এখানে আমরা shows এর বদলে আমরা প্রেজেন্টস বলতে পারি, যেহেতু এই কোশ্চেনে shows আছে। আমরা shows না বলে এখানে প্রেজেন্টস দিলে বেশি ভালো হবে, তাহলে সে বুঝবে যে এক্সামিনার বুঝবে আপনি shows ও বোঝেন, ইলাস্ট্রেটস ও বোঝেন এবং প্রেজেন্টস ও বোঝেন। এটা আচ্ছা, presents that the park has undergone great changes in 10 years time, মানে এটা 10 বছরে অনেক একটা গ্রেট চেঞ্জ হয়েছে আর কি। A cycle path has been made around the periphery of the park। একটা সাইকেল পাথ কি হয়েছে? পেরিফেরি মানে এই পরিধির দিকে একটা সাইকেল পাথ তৈরি করা হয়েছে, এটা বলছে। এটা একটা আমূল পরিবর্তনই বলা যায়। The tennis courts have doubled and the car park has extended a house about 50 cars। এখানে দেখেন টেনিস কোর্ট আর কার পার্ক নিয়ে একবারে বলে দিছে এক সেন্টেন্সের মধ্যে, যেহেতু এই দুটা মেইন ফিচার না, সহজে বোঝা যায়, তাও এক সেন্টেন্সের মধ্যে বলে দিছে। টেনিস কোর্ট কি হয়েছে? ডাবল হয়ে গেছে, মানে দুইটা থেকে চারটা হয়ে গেছে। এন্ড কার পার্ক কি হয়েছে? এক্সটেন্ডেড, মানে বাড়ানো হয়েছে, বর্ধিত করা হয়েছে। টু হাউস অ্যাবাউট 50 কার্স, মানে 50টা কারকে জায়গা দেওয়ার জন্য। তারপর চিলড্রেন্স প্লে এরিয়া হ্যাজ নট চেঞ্জ, চিলড্রেন প্লে এরিয়া সেমই আছে, but it has a soft children play area incorporated in the south। মানে এই প্লে এরিয়াটা জায়গা মতোই আছে, খালি সফট প্লে এরিয়াটা ইনকর্পোরেট করা হয়েছে, মানে চিলড্রেন্স প্লে এরিয়ার ভিতরে ঢুকানো হয়েছে আর কি, ইনক্লুড করা হয়েছে আর কি। এরপর কি? টয়লেটস হ্যাভ বিন অ্যাডেড টুয়ার্ডস দ্য সাউথ অফ দ্য চিলড্রেন্স এরিয়া।
চিলড্রেন্স এরিয়ার সাউথ, মানে চিলড্রেন্স এরিয়া যেখানে তার দক্ষিণ দিকে হচ্ছে এটা তৈরি করা হয়েছে, টয়লেট তৈরি করা হয়েছে, এটা বললো। আচ্ছা, এরপর কি আসছে দেখি আর কি চেঞ্জ। দ্য পন্ড হ্যাজ বিন কনভার্টেড ইনটু আ বোটিং লেক। এই যে বোটিং লেক হয়ে গেছে, পন্ড কি হয়ে গেছে, বোটিং লেক কনভার্ট করা হয়ে গেছে, কনভার্টেড ইনটু বোটিং লেক। এন্ড দ্য ট্রিজ হ্যাভ বিন কাট টু মেক আ ক্যাফে। গাছগুলো তো অনেক বেশি ছিল, এখন অনেক গাছকে কেটে ফেলে কি হলো, ক্যাফে তৈরি করা হলো। কিন্তু সব গাছ কিন্তু কাটে নেই, কিছু আছে। যাই হোক, a picnic area has been made on the southwest side. এই সাউথ ওয়েস্ট সাইডে পিকনিক এরিয়া তৈরি করা হয়েছে। এই হচ্ছে ম্যাপ। ম্যাপ কিন্তু সহজ, ম্যাপ কঠিন কিছু না, দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট কম্প্যারিজন করা লাগে, অনেক সহজ।